আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা জানেন যে আমাদের পূর্ব নির্ধারিত একটি অ্যানাউন্সমেন্ট দেওয়া ছিল সকালবেলায় যে আমরা আজকে রাত 9টায় লাইভে আসব। ইতিমধ্যে আমাদের 10 থেকে 15 মিনিটের মতো লেট হয়ে গেছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অনেকেই অপেক্ষা করেছিলেন। আমরা পূর্বে জানিয়ে দিয়েছি, আমি আরেকবার বলি, আজকে মূলত আমাদের লাইভে আসার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, যেটা বাংলাদেশ আগে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ছিল, এটার একটা বিগত প্রশ্ন, এটা 2024 সালের বিগত প্রশ্নটা আমরা এই ক্লাসের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। শুধু ক্লাসটা সলভ করব না আমরা প্রশ্নটা, পাশাপাশি ওই প্রশ্ন কেন্দ্রিক প্রতিটা প্রশ্নে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন দয়া করে। আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে লাইভটাতে আছেন আপনাকে জানাবেন, আমাদেরকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমরা কোথাও আটকে যাচ্ছি কিনা, আমাদের ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আমাদের পূর্ব নির্ধারিত যে ক্লাসটা ছিল এটা আজকে 9টা লাইভ, এটা হচ্ছে আমাদের যে সুগার ক্রপ গবেষণার 24 সালের প্রশ্নটা আমরা এই ক্লাসের মাধ্যমে সলভ করার চেষ্টা করব, পাশাপাশি প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা দেব। আপনি একটু কষ্ট করে জানান যে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনি একটু আমাদের সহযোগিতা করেন, একটু আপনার দ্রুত কমেন্ট করে জানান সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাদেরকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করব। ইতিমধ্যে আমাদের সঙ্গে 15 জন লাইভে জয়েন করেছেন, সরি 25 জনের মতো। আপনারা একটু দ্রুত আমাদের জানান যে আমাদেরকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনাকে দ্রুত জানান। আপনারা যত দ্রুত আমাদেরকে পজিটিভ রিভিউ দেবেন আমরা তত দ্রুত আজকে ক্লাসটি শুরু করব। আমরা আগেই বলেছিলাম আমাদের আজকের টপিকটা থাকবে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এর 2024 সালে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি আমরা আজকে সলভ করার চেষ্টা করব প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ। আর তাসলিমা আপু লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমাদের ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানান আপু, সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা একটু জানান। আর সদীপ বিশ্বাস, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, তুমি কেমন আছো, আর আমাদের ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে সব কিছু ঠিক আছে কিনা আমাদের একটু হেল্প করবা। আজকে আমরা 24 সালের সুগার ক্রপ বা ইকো গবেষণার যে বৈজ্ঞানিক সহকারী সম্মান যে প্রশ্নটি ছিল ওইটা আমরা সলভ করবো আজকে ক্লাসের মাধ্যমে। এবং শুধু সলভ করবো না, আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করব। আর আমাদের একটু লাইভটা কষ্ট শেয়ার দিবেন। ফয়সাল শুভ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম শুভ, কেমন আছো? সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমরা ইতিমধ্যে জানতে পারছি। আর আপনি একটু আমাদের লাইভটা শেয়ার দিবেন, বিভিন্ন আপনাদের কমিউনিটি আছে বিভিন্ন গ্রুপগুলোতে আমাদের লাইভটা শেয়ার দিবেন। আমরা 24 সালে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 24 সালের বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে যে বৈজ্ঞানিক সহকারী যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটি আমরা এই লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ। সাজ্জাদ লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাজ্জাদ, কেমন আছো? তন্ময় রহমান ক্লিয়ার অল, ধন্যবাদ। শাওন হাওলাদার বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছো? আমাদের সঙ্গে কে কোথা থেকে আছো একটু কমেন্ট করবা, কে কোথা থেকে আছো। আর হচ্ছে আমাদের লাইভটা একটু শেয়ার দিবা, সব কিছু ঠিকঠাক আছে কিনা দ্রুত জানাবা। আপনারা যত দ্রুত আমাদেরকে পজিটিভ রিভিউ দিতে পারবেন আমরা তত দ্রুত আমাদের আজকের লাইভ ক্লাসটি শুরু করতে পারবো। ইতিমধ্যে আমাদের অনেক 15 থেকে 20 মিনিট লেট হয়ে গেছে। মাহমুদা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মাহমুদা, কেমন আছো? রবিউল লিখেছে সব ঠিক আছে ভাই, শুরু করেন। ওকে, আমরা পজিটিভ রিভিউ পেয়ে গেছি ইতিমধ্যে। শিয়া মাহমুদ লিখেছে ক্লিয়ার, ধন্যবাদ। ফয়সাল শুভ লিখেছে আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে, সব কিছু ঠিকঠাক। এই স্যার না, তাহলে আমরা যেহেতু পজিটিভ রিভিউ পেয়েছি আমরা আজকের ক্লাসটা একেবারে এই পর্বে আমরা দুইটা পর্বে এই ক্লাসটা প্রেজেন্টেশন করব। এই পর্বে আমাদের থাকবে বাংলা ইংরাজি গণিত অংশ, এর পরের অংশে থাকবে কৃষি এবং সাধারণ জ্ঞান, এবং আমরা এই ক্লাসেই কন্টিনিউ করব দুইটা অধ্যায়। তো আমাদের সাথে এ পর্বে বাংলা ইংরাজি গণিত অংশ সলভ করার জন্য আমাদের নিয়মিত মুখ আবু সাইদ স্যার আমাদের সামনে এখন আসবে। আপনার আবু সাইদ স্যারকে একটু সহযোগিতা করবেন এই অংশটি প্রেজেন্টেশন বা ক্লাস করার জন্য। পরের অংশে আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আপনাকে দ্রুত জানান কে কোথা থেকে আসেন, ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আমি আবারও বলতেছি আমাদের পূর্ব নির্ধারিত এটি অ্যানাউন্সমেন্ট দেওয়া ছিল
সালের বৈজ্ঞানিক সহকারী সম্বন্ধে একটা পরীক্ষা হয়েছিল ইক্কু গবেষণা বা সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটে, ওইটা আমরা আজকের ক্লাসের মাধ্যমে সলভ করব। এ পর্বে আমাদের সঙ্গে ক্লাসটি পরিচালনা করতে আসবেন আবু সাইদ স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবার কাঙ্ক্ষিত যে প্রত্যাশা ছিল যে আমরা ফিরোজ ভাইকে আমাদের লাইভে চাই, ফিরোজ স্যারকে। স্যার অলরেডি আমাদের লাইভে চলে আসছেন। আমরা জাস্ট ক্লাস পরিচালনা করার জন্য মাঝে মাঝে আসব। ফিরোজ স্যারই মূলত আমাদের এই ক্লাসগুলো কন্ডাক্ট করবেন। আজকের ক্লাসে আপনার পুরো সময় জুড়েই ফিরোজ স্যারকে পাবেন। তো ফিরোজ স্যারের উপর থেকে মানে এই বড় ক্লাস হবে, চাপটা একটু কমানোর জন্য আমরা মাঝে মাঝে আসতেছি, ঠিক আছে? তো আমরা শুরু করে দিতে চাই। অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এর গত 2024 সালের একটা প্রশ্ন আমরা সলভ করার জন্য আগেই অ্যানাউন্সমেন্ট দিয়ে রেখেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই প্রশ্নগুলো সলভ করব। স্যার পেন কোথায়? ও আচ্ছা, ব্রাইটনেস কম চলে দাও, এটা না আরো ওকে, ঠিক আছে। আপনারা কি কোথা থেকে দেখছেন কাইন্ডলি বরাবরের মধ্যে একটু জানিয়ে দেবেন। আমরা আমাদের ক্লাস শুরু করে দিব এখনই। আজকে অনেকেই লাইভে অলরেডি যুক্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পেজে ঢুকতে পারছি না কেন? কমেন্ট না পড়তে পারলে তো ক্লাস চালাতে পারবো না। ওকে, অলরেডি অনেক মানুষজন আজকে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 47 পিপল। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের ক্লাসে কন্ট্রিবিউট করবেন। আমরা প্রথম প্রশ্নে যেতে চাই। প্রথম প্রশ্নে ছিল এই যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, ঠিক আছে? ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। আপনারা অলরেডি উত্তর করা শুরু করে দিবেন। যারা যারা আপনারা এই প্রশ্নগুলোর অ্যান্সার পারবেন, এই যে হাত ঘড়ি, এই হাত ঘড়ির কোন সমাস, যারা উত্তরটা পারবেন আপনারা এই উত্তরগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? 3টা প্রশ্নের উত্তর ক খ গ আকারে আপনারা লেখা শুরু করে দেন। নাজাত রাব্বি গফরগাঁও ময়মনসিংহ থেকে বলছেন, অসংখ্য ধন্যবাদ। ফাইসাল শুভ ভাই আমাদের একজন নিয়মিত স্টুডেন্ট, আফরোজা আক্তার আমাদের নিয়মিত স্টুডেন্ট, মানে পুরো ক্লাস জুড়ে কন্ট্রিবিউট করেন। আপনারা আজকের ক্লাসে থাকবেন। আমাদের টিচার প্যানেল আজকে 3 জন আছি আমরা এই ক্লাসটা কন্ডাক্ট করার জন্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউজটা, ফিরোজ স্যার আমাদের সাথে আছেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ আজকে। হাত ঘড়ি, এখনও আমি কারো কোনো কমেন্ট পাচ্ছি না কেন? হাত ঘড়ি এইটা কোন সমাস? সমাসই তো সমাধান করতেছে। হ্যাঁ, এটা কোন সমাস? আপনারা ব্যাসবাক্য না লিখলেও শুধু যদি ইয়েটা লিখতে চান কোন সমাস, সেটা লিখে ফেলেন। আমি একটু অপেক্ষা করছি আপনাদের কমেন্টটা নেওয়ার জন্য, ঠিক আছে? হ্যাঁ, আপনারা অলরেডি জানেন যে আমরা এই স্লাইডে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের 2024 সালের প্রশ্ন সমাধান করছি। আমি কি লাইভ কমেন্ট দেখতে পাই না নাকি স্যার, নাকি আমি পরে পাই? কেউ না কেউ তো অবশ্যই কমেন্ট করতেছে আমাদেরকে। আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখতে চাই প্লিজ। হাত ঘড়ি, হাতে পরা হয় যে ঘড়ি, মধ্যলোপী কর্মধারায় মেঘ বালিকা অলরেডি আনসার করেছেন। অনেকজনের কমেন্ট, উনি অনেক আগে কমেন্ট করেছেন, তারপরে আমি পাচ্ছি কোথায়, সর্বনাশ। হ্যাঁ, সমাসের অবশ্যই বিস্তারিত ক্লাস দিব, তবে আজকে আমরা বিস্তারিত ক্লাসে যেতে পারছি না, কারণ হচ্ছে আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো ইনফরমেশান শেয়ার করবার আছে আপনাদের সাথে। অলরেডি একজন আমাদের উত্তর দিয়ে দিচ্ছে যে হাতে পরার জন্য যে ঘড়ি আমরা ব্যবহার করি, ব্যাস বাক্যটা একটু কম বেশি হতে পারে। আপনারা
হাতে পরার ঘড়ি, ঠিক আছে, হাতে পরার ঘড়ি। তো এইটাকে আমরা একটু টেনে লম্বা করলাম, মাঝখান থেকে বাদ পড়ে গেছে কোনটা হাত ঘড়ি হতে বলেন? হাত ঘড়ি হতে এই যে মাঝের যে পার্টটা, মাঝের পার্টটা কিন্তু এই মূল যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ আমরা জানি যেটা, এই সমস্ত পদে কিন্তু আর এই মাঝের অংশটা নেই। তো মাঝের অংশটা যদি না থাকে তাহলে কি মাঝের অংশটা লোপ পেয়েছে, তাই তো? মাঝের অংশ লোপ পাওয়ার মানে কি? মাঝের অংশ কোথাও যদি লোপ পায় তাহলে সেটা হয়ে যাবে মধ্য পদলোপী কর্মধারায়। হাতে পরা হয় যে ঘড়ি, এক্স্যাক্টলি হাতে পরা হয় যে ঘড়ি বা হাতে পরার জন্য যে ঘড়ি বা হাতে পরার ঘড়ি, এই এখান থেকে মাঝের পদ লোপ হওয়ার কারণে সেটা হয়ে গেছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। আমরা জানি কর্মধারায় সমাসে, আজকে কর্মধারায় সমাস নিয়ে খুব বেশি আলোচনা করব না, অলরেডি জাস্ট আপনারা এটা বুঝে রাখেন যে যেই সমাসে মাঝের পদটা লোপ পাচ্ছে সেটাই হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। সেতার, এখানে একটু থামাবো আমরা, হ্যাঁ। সেতার, এটা নিয়ে অল্প করে আমরা কথা বলবো। লাইভে কয়জন যুক্ত আছেন আমাদের সাথে? 33। হ্যাঁ, অবশ্যই ফয়সাল শুভ, এটা নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস করব। মেঘবালিকা অলরেডি 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন, মেঘবালিকা 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে। আমরা সেতার নিয়ে একটু কথা বলবো, হ্যাঁ। সেতার, বলেন তো সে মানে কি বাংলায়? শব্দটা একসাথে কিন্তু আমি আলাদা করে লিখলাম, সে আর তার। এই সে মানে হচ্ছে 3, ঠিক আছে? এই সে মানে 3, সে মানে যেরকম সে, একই সাথে আমরা জানি যে একটা শব্দ নানানভাবে আমাদের অবস্থান ভেদে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, ঠিক সেই একইভাবে আমাদের এখানে এই সে অর্থ বা সে অর্থ হচ্ছে 3। তাহলে এটা একটা সংখ্যা, তাই না? 3 তো একটা সংখ্যা। আচ্ছা, এই 3-এর সাথে যুক্ত হয়েছিল কি 3, আর সে তার মানে কি বলেন তো? তার মানে কি? তার মানে হচ্ছে তার। তার মানে এই যে আমরা যে ধরেন বিদ্যুতের তার বলি, সে তার বলতে আমরা এরকম বুঝতে পারি যে ওখানে যে তারগুলো থাকে ওই তার। কিন্তু সমস্যাটা এখানে না, সমস্যা হচ্ছে যে সে তার মানে তো হচ্ছে বুঝলাম যে তার, এটার মানে তার আর এটার মানে 3, কিন্তু সে তার মানে কি 3টা তার বোঝায় বলেন তো আমাকে? সে তার মানে কি 3 তার বোঝায় কিনা? সে তার মানে 3 তার বোঝায় কিনা? উত্তর হচ্ছে না, সে তার মানে 3 তার বোঝায় না। আমি একটু ভেঙে বলবো, আপনারা আমাকে একটু সময় দিন, তবে মনোযোগ দিতে হবে। সেতার মানে বোঝায় একটা বাদ্যযন্ত্র, তাই না? সেতার মানে এই 3ও বোঝায় না, এই তারও বোঝায় না, অন্য আর একটা অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র। যদি যদি এই প্রথম পদ সমাসকে যখন আমরা ভাঙি, ব্যাস বাক্যটা করি, তখন এর এই প্রথম পদকে বলা হয়, প্রথম পদকে পূর্বপদ এবং পরের পদকে বলা হয় পরপদ। এই প্রথম পদ এবং পূর্বপদ এই দুইটার কোনোটার অর্থই যদি সমস্ত পদে না থাকে, না বোঝায়, তখন সেটা হয়ে যায় বহুব্রীহি সমাস। আর কোনো একটা বহুব্রীহি সমাসের শুরুতে যদি সংখ্যা থাকে তাহলে সেটা হয়ে যায় সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আমরা এক্সাম্পল দিলে আমরা বিষয়টা আরও ক্লিয়ার বুঝতে পারবো। ধরুন আমরা বোঝালাম যে তে পায়া। তে পায়া কি ভাইয়া? তে পায়া হচ্ছে বসার একটা উপকরণ, তাই না? যেটাতে আমরা বসতে পারি, তে পায়া, 3টা পা থাকে যার। তাহলে তে মানে হচ্ছে তো 3, তাহলে তে মানে হচ্ছে 3, এই 3ও তের মতো, ত 3, আবার বাস্তবে হচ্ছে তে মানে হচ্ছে 3। আর পায়া মানে কি ভাইয়া? পায়া মানে হচ্ছে পা, তাই না? আচ্ছা বলেন তো, তে পায়া মানে হচ্ছে একটা বসার যদি ইয়ে হয়, উপকরণ হয়, তাহলে এই তে মানে কি 3 বোঝাচ্ছে না? মানে সমস্ত পদে এই যে বসার যে উপকরণ সেটা তেও না, মানে 3ও না, আবার পায়াও বোঝাচ্ছে না। মানে বসার উপকরণ সেটা 3ও না, পায়াও না,
সেটা হচ্ছে একটা বসার উপকরণ। বোঝাতে পেরেছি আমি? আপনাদের একটু কমেন্ট চাই যে হচ্ছে ওই সংখ্যাবাচক তা বহুব্রীহি কিভাবে হলো, যে আবার একটু বেসিকে যাই আমরা। বেসিকটা কি? বহুব্রীহি সমাস হওয়ার শর্ত কি? বহুব্রীহি সমাস হওয়ার শর্ত হচ্ছে পূর্বপদ এবং পরপদে যেই শব্দটা আছে এটার কোনো কিচ্ছু বোঝাবে না, সমস্ত পদে সম্পূর্ণ নতুন একটা অর্থ নিয়ে চলে আসবে, নতুন একটা বিষয়কে বোঝাবে। এই জন্য সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস নিজেও একটা বহুব্রীহি সমাস। কীরকম? বহুব্রীহি। বহুব্রীহি মানে কি আপনারা দেখবেন, বহুব্রীহি মানে, ও বানান ভুল হয়ে যাচ্ছে, বহুব্রীহি। বহু মানে হচ্ছে অনেক, তাই না? অনেক। বহু মানে অনেক, সবাই জানি আমরা। আর ব্রীহি মানে কি বলেন তো আপনারা? ব্রীহি মানে হচ্ছে ধান। ঠিক আছে? আমরা কিন্তু কি গবেষণার সমাধান করতেছি আজকে বলেন তো? ইক্ষু গবেষণা। তো ইক্ষু না, ব্রীহি পোকা। ব্রীহি মানে হচ্ছে ধান। তাহলে বহুব্রীহি বলতে বোঝায় যে বহুব্রীহি নিজে একটা সমাস। সমাস। এরা কি শুরু করলো? পোকা বললা। তাহলে এই যে বহুব্রীহি, এক্সাইটমেন্ট কি বেশি হয়ে গেছে নাকি ফিরোজ স্যারকে পেয়ে? যা লিখতেছি সবই ভুল লিখতেছি। এই বহু মানে হচ্ছে অনেক, আর ধান মানে হচ্ছে ধান। তাহলে বহুব্রীহি কি অনেক ধান? না, অনেক ধান না। বহুব্রীহি হচ্ছে একটা সমাসের নাম। তাহলে পূর্বপদে ছিল অনেক, পরপদে ছিল ধান, কিন্তু সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে যে সেটা হয়ে গেল, এটা একটা সমাসের নাম, একটা সমাসের নাম, তাই না? তাহলে আমাকে বলেন তো, পূর্বপদের কোনো কিছু বুঝাইছে? বহু বুঝাইছে? সমাসের নামে কি বহু আছে? না। ধান দিয়ে কি বহু বোঝায়? না, বোঝায় না। তাহলে আমাদের পূর্বপদ এবং পরপদ, এই যে দুইটা পদ আছে, এই দুই পদের কোনোটাই যদি না বোঝায় তাহলে সেটা হয়ে যায় বহুব্রীহি সমাস। কিন্তু এই বহুব্রীহি সমাসের শুরুতে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। স্যার এগুলোর প্রতিকার করেন, মেরে ফেলবে তোমাকে। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসটা ক্লিয়ার কিনা আপনারা জানাবেন। আমি আরও একটা দুইটা এক্সাম্পল দিব। হ্যাঁ, ধরেন আমরা একটা সমাস লিখলাম যে শতমূলী। শতমূল বা মূলি, সমস্যা নেই, শতমূল দিয়ে বোঝায়। আচ্ছা, শত মানে কত বলেন তো? শত মানে হচ্ছে, এই প্রথম পদের শত মানে হচ্ছে 100। আর মূল মানে কি বলেন তো? মূল মানে হচ্ছে শিকড়। শিকড় বা মূল, যেটাই বলি না কেন, মূল আমরা সবাই চিনি, তাই না? তাহলে বলেন তো, এই শতমূল বলতে কি আমরা বুঝি বলেন তো? শতমূল বা শতমূলী বলতে কি আমরা 100টা মূল বুঝি, 100টা শিকড় বুঝি? উত্তর হচ্ছে না। আমরা বুঝি কি? শতমূলী বৃক্ষ, শতমূলী গাছ, তাই না? তাহলে শতমূলী গাছ আমরা বুঝি। তো এই বাক্যে 100 বোঝালো না, আবার হচ্ছে মূলও বোঝালো না, বোঝালো হচ্ছে একটা গাছকে। ঠিক আছে? তো তাহলে পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থই কিন্তু প্রাধান্য পেল না, কোনোটার অর্থই বোঝাচ্ছে না শতমূলী গাছে। ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে একটা সংখ্যাবাচক বহুব্রীহি। এটা হবে একটা বহুব্রীহি এবং এই বহুব্রীহির শুরুতে আছে সংখ্যা, সে কারণে এটা হয়ে যাবে একটা সংখ্যাবাচক বহুব্রীহি। কারা কারা এখন পর্যন্ত সংখ্যাবাচক বহুব্রীহি বুঝতে পারেননি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন, আমি আবার ভেঙে বলার চেষ্টা করব। বহুব্রীহি সমাস খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবং হ্যাঁ, ব্যাসবাক্য শতমূল যার, ইয়েস এক্স্যাক্টলি, এটাকে আমরা যদি ব্যাসবাক্য আকারে ভাঙি তাহলে সেটা হবে ও আজকে কামড়াবে স্যার।
হ্যাঁ, যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে একটু জানিয়ে দেন কমেন্ট সেকশনে, আমি তার অ্যান্সার দিয়ে দেবো ইনশাআল্লাহ। আবার ভেঙে বোঝানোর চেষ্টা করব, কিছু করা লাগবে না, থাক। কমেন্ট সেকশনে আমি কমেন্ট পাচ্ছি না আপনাদের। আপনারা এটার সার্কুলার কবে? অনেকে প্রশ্ন, আপনারা ঠিক সময় লাইভে আসেন না, পরে প্রথম দিকে লাইভে যুক্ত থাকতে পারে না। শেখ পপি, আমরা দুঃখিত, আসলে সঠিক সময় আমরা লাইভে আসতে পারি না। স্যার, পয়েন্ট টু বি নোটেড, আমাদেরকে সঠিক সময় লাইভে আসতে হবে। আমাদের অডিয়েন্সরা অলরেডি অপেক্ষা করেন আমাদের জন্য। আমরা এই দুঃখ প্রকাশ করছি এটার জন্য। সমাস নিয়ে একটা বিস্তারিত ক্লাস চাই। এরপর আর কোনো কমেন্ট পড়েনি। কেন কমেন্ট পড়েনি কেন? আমি ডিসকানেক্ট হয়ে গেছি? আমি যদি আপনার লাইভ ক্লাসে যদি ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস না হয় তাহলে আসলে লাইভ ক্লাসের অতটা ফলপ্রসূ হয় না, তাই না? অন্য কিছু বোঝাবে, অন্য অর্থ দিবে। মেঘবালিকে এক্স্যাক্টলি ঈশান আহমেদ, জি স্যার বুঝতে পেরেছি স্যার। আর একটু বুঝিয়ে বলেন। আরেকবার বুঝিয়ে বলতেছি। ধরেন আমি একটা শব্দ লিখলাম, বাবা মা। আচ্ছা, বাবা মা, বলেন তো বাবা মা বলতে আমরা কাকে বুঝি? মানে বাবাকেও বুঝি, বাবা ও মা। তাহলে এই সমাসে যে দুইটা পদ আছে, এই দুইটা পদের অর্থই কিন্তু সমাসবদ্ধ পদেও থাকছে বা ব্যাস বাক্যেও থাকছে। অর্থাৎ ব্যাস বাক্য থেকেই তো আমার সমাসবদ্ধ পদটা হয়েছে, তাই না? তাহলে প্রথম অংশ বাবা, তাহলে বাবাই অর্থ প্রকাশ করেছে। দ্বিতীয় অংশ ছিল মা, এই যে সমাসবদ্ধ পদের দ্বিতীয় অংশ দ্বারা মাকে বোঝাচ্ছে। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ যা আছে তাই বোঝাইছে। এমন সমাস অনেকগুলো আছে যে আমরা সমাস যখন ধীরে ধীরে ক্লাস নেব আপনারা জানতে পারবেন যে হয়তো দুইটা পদের কোনো একটা পদ থেকে একটা পদের অর্থের প্রাধান্য পাবে, তখন এই দুইটা পদের মধ্য থেকে একটা, মানে কোনো না কোনো পদের অর্থের প্রাধান্য পেয়েই আসলে সমাস গঠিত হবে। কিন্তু বহুব্রীহি সমাসটা হচ্ছে এমন একটি সমাস যেই সমাসে এই পূর্বপদ এবং পরপদের কোনো মিল থাকবে না। মানে সমাসবদ্ধ পদে পূর্বপদ এবং পরপদের কোনো অর্থ প্রকাশ করবে না, তখন সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। একমাত্র এক্সেপশনাল মা বাবা দ্বন্দ্ব সমাস, উভয় পদ প্রধান। থ্যাংক ইউ ভেরি মাচ। মিলনার্থক দ্বন্দ্ব আরও স্পেসিফিক বলে দিয়েছেন স্যার। সুগার ক্রপে পরীক্ষা কবে হতে পারে? এই প্রশ্নগুলোর অ্যান্সার আমাদের সামনে বসে আছে। সবাই যদি আমরা আপডেট দেওয়া শুরু করি আমরা ক্লাসটা আগায় নিতে পারবো না, ঠিক আছে? এজন্য আমাদের সবার প্রিয় ফিরোজ কবির স্যার আমাদেরকে আপডেট জানিয়ে দিবেন। আমি এবার আরেকটা হচ্ছে এক্সাম্পল নিতে চাই। ধরুন আমাদের একটা সমাস আছে হচ্ছে 10 আনন। তাহলে 10 আনন। এখন বলেন তো 10 আনন, এই 10 আনন কোন সমাস? আপনাদের সহজ করে আমি যদি বলি, এই 10 মানে হচ্ছে 10 আর আনন মানে হচ্ছে মাথা। এখন এই 10 আনন বলতে তার মানে ব্যাস বাক্য হবে 10 আনন যার, ঠিক আছে? 10 আনন যার মানে হচ্ছে 10 মাথা যার। ও ঠিক আছে, 10 মাথা যার। তাহলে 10 মাথা যার, তাহলে এই 10 মাথা যার এটাকে বলতে আমরা বুঝি রাবণকে বুঝি, ঠিক আছে? রাবণকে বোঝায়। আপনারা সবাই রাবণ নিয়ে জানেন, রাবণকে বোঝায়। তাহলে রাবণ কি 10? না। রাবণ কি মাথা? না। রাবণ 10ও না, মাথাও না। হ্যাঁ, নিয়ম অন্য ক্লাসে পড়াবো। আমরা প্রশ্ন সলভ করে সামনে এগিয়ে যাব। তাহলে 10 আনন যার এক্স্যাক্টলি রাবণকে বোঝায়। তাহলে পূর্ব পদে এই দুইটা পদ থাকবে সমাসবদ্ধ পদে। পূর্ব পদে আমাদের
যা আছে সেটাও বোঝায়নি, পরপদে যা আছে সেটাও বোঝায়নি, তাহলে সেটা হয়ে যাবে একটা বহুব্রীহি সমাস। আর বহুব্রীহি সমাস এ যদি সংখ্যা থাকে তাহলে সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সবাই বুঝতে পেরেছেন? এবার বুঝতে না পারলে কমেন্ট করতে হবে। এখানে আরেকটা কথা বলতেই হবে আমাকে। আমি বললাম ধরেন চৌরাস্তা, 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 তাহলে এইবারও কি চৌ মানে কত বলেন তো? চৌ মানে হচ্ছে 4, চৌ মানে 4, আর রাস্তা মানে হচ্ছে রাস্তা। রাস্তা মানে কি? রাস্তা মানে তো রাস্তায়, তাহলে চৌরাস্তা, রাস্তা মানে রাস্তা। এখন তাহলে আমরা কি লিখি যে 4 রাস্তার, 4 বা চৌরাস্তার, 4 রাস্তার বা চৌরাস্তার সমাহার বা মিলন, ঠিক আছে? সমাহার বা যেখানে মিলিত হয়েছে। তাহলে এইখানে বলেন তো এই যে চৌরাস্তা, এই চৌরাস্তা কি বহুব্রীহি সমাস হবে কিনা, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হবে কিনা, এইটার উত্তর দিলে আমার নতুন ক্লাসে চলে যাব, মানে নতুন টপিকে চলে যাব। 10 আনন্দার সংখ্যাবাচক বহুব্রীহি। আর হচ্ছে এইটা দ্বিগু সমাস লিখেছেন, দ্বিগু সমাস, দ্বিগু সমাস, দ্বিগু সমাস। এইটা কিন্তু আর 4 রাস্তার সমাহার কিন্তু আর সংখ্যাবাচক বহুব্রীহি হবে না। কারণ কি? চৌরাস্তা বলতে কি আমরা কি বুঝি? ওটা একটা রাস্তায় বুঝি, কিন্তু বহুব্রীহি সমাসে কি ছিল? এই যে রাস্তাটা এখানে ছিল না, রাস্তা তো ছিল, তাহলে বোঝায়ও রাস্তা, কিন্তু বহুব্রীহি সমাসের সাথে এটার পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে একটা জায়গায়। কোথায়? যে কোনো পদেরই যদি অর্থ প্রকাশ না করে সেটা হবে বহুব্রীহি, আর যদি এই সংখ্যা থাকার পর ও সংখ্যার পরের যে পার্টটা আছে সেই অর্থই যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে আমার দ্বিগু সমাস, ঠিক আছে? দ্বিগু সমাস। যেরকম আমরা মুখে বলি পঞ্চনদ, পঞ্চনদ বলতে কি বুঝি? 5টা নদী যেখানে মিলিত হয়েছে, আসলে সেগুলো হচ্ছে নদী, তাহলে এটার অর্থ হবে এইটা হয়ে যাবে কোন সমাস? দ্বিগু সমাস হয়ে যাবে, ঠিক আছে? পঞ্চনদের সমাহার হয়ে যাবে দ্বিগু সমাস। 4 রাস্তার সমাহার। মেঘবালিকা, অনিকেত প্রান্তর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেট হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাস বুঝতে পেরেছেন কিনা। বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, আমরা এটা নিয়ে আবার খুবই মার্ভেলাস ক্লাস নিয়ে আসবো। আমাদের অনেকগুলো প্রশ্ন সমাধান করতে হবে আজকে, আমরা সামনে এগিয়ে যেতে চাই। তারপরেও আপনাদের কাছ থেকে শুনতে চাই যে হচ্ছে আপনারা এই দুইটার পার্থক্যটা বুঝতে পেরেছেন কি না। কোথায় গেল রমি? ওকে, এবার প্রতিবাদ। ঠিক আছে, যে পর্যন্ত বোঝা গেছে এই পর্যন্ত, আমরা আরো ডিটেল পরবর্তীতে আমরা বোঝানোর চেষ্টা করব। প্রতিবাদ, প্রতিবাদ কোন সমাস? এইটা আপনারা অ্যান্সার করা শুরু করে দেন। চৌরাস্তা দ্বিগু সমাস, 4 রাস্তার সমাহার। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্বিগু সমাস বলেছেন। আপনাদের ক্লাসটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেন, আমাদের স্যাররা অপেক্ষা করতেছেন। আমি যত দ্রুত ফ্লোরটা ছেড়ে দিব স্যাররা এখানে এসে জয়েন করবেন। পরের শেষবারের মতো আমাদের এই ইয়েটা ছিল প্রতিবাদ। প্রতিবাদ একটু মনোযোগ দিতে হবে, আগামী 1 মিনিট মনোযোগ দিতে হবে। আমি ছোট করার চেষ্টা করেও ছোট করতে পারছি না। আসলে প্রতিবাদ এইটা হচ্ছে একটা অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস আজকে আগামী 1 মিনিটে অব্যয়ীভাব সমাস আর জীবনে কোথাও কোনো সমস্যা থাকবে না। নজর মনোযোগ বাড়াতে হবে। যদি অব্যয়ীভাব সমাসের শুরুতে অব্যয় থাকে, তাই না? এইটা তো আমরা সবাই জানি, কিন্তু এর পরেও পরীক্ষার হলে আমাদের যে কিন্তু নানান কনফিউশন সৃষ্টি হয়ে যায়। আমার সাথে সাথে বলতে হবে কোনো শব্দের শুরুতে যদি অ আ উপ উপ প্রতি, আমি সহজ করে দিচ্ছি, আপনারা একটু জাস্ট দেখেন, আপাতত লিখতে হবে না, স্ক্রিনশট নেওয়ার সময় দেব। অ আ উপপ্রতি অনুহর অনুহর ফি আর যথা। ফি এভাবে লিখাতে আপনারা ভয় পেয়ে যান কিনা? ফি আর যথা, এই অ আ উপপ্রতি অনুহর ফি যথা। আমার সাথে সাথে বলতে হবে যদি কোনো শব্দের শুরুতে এই অব্যয়গুলো থাকে, অ আ উপপ্রতি অনুহর ফি যথা,
তাহলে সেটা হয়ে যাবে অব্যয়ভাব সমাস, সেটা হয়ে যাবে অব্যয়ভাব সমাস। এখনই স্ক্রিনশট দিতে হবে না, আমি সময় দিচ্ছি, তারপরে আপনারা লিখবেন। আপনারা কমেন্ট সেকশনে আমার সাথে সাথে লিখে ফেলেন এবং মনে মনে এবং যারা পারবেন উচ্চারণ করে করে বলেন অ আ উপপ্রতি অনুহর ফি যথা। যদি এই অব্যয়গুলো কোনো একটা শব্দের শুরুতে থাকে তাহলে সেগুলো হয়ে যাবে অব্যয়ভাব সমাস। এখন আমি আপনাকে বললাম যে যথাযথ, যথাযথ কোন সমাস আপনি বলেন তোমাকে? যথাযথ, ভাইয়া যথাযথ শুরু তো আছে যথা দিয়ে, তাই না? যথা দিয়ে শুরু আছে, তাহলে যথা হয়ে যাবে একটা অব্যয়ভাব সমাস। এরপরে বলেন তো আপাদমস্তক, আপাদমস্তক, আপাদমস্তক তাহলে কোন সমাস হয়ে যাবে? এই যে আপাদমস্তক শুরু হয়েছে পা থেকে মাথা পর্যন্ত, এটা হচ্ছে আপাদমস্তক। আর হচ্ছে এই অব্যয় দিয়ে শুরু হওয়ার কারণে এটা হয়ে যাবে হচ্ছে অব্যয়ভাব সমাস। আমি চাই যে এই উদাহরণগুলো আর একটা দুইটা উদাহরণ দিতে দিতে আপনারা এটা কমেন্ট সেকশনে লিখে ফেলবেন। কীরকম? আমি যেভাবে বলতেছি ঠিক এই সিকোয়েন্স অনুযায়ী অ আ উপপ্রতি অনুহর ফি যথা। এরপরে আর দুইটা কথা যুক্ত করব, এটা পরে শেষে বলতেছি। আপনারা আমার সাথে বলেন, আরেকবার বলেন শেষবার, অ আ উপপ্রতি অনুহর ফি যথা। অ আ উপপ্রতি অনুহর ফি যথা। এই 10 সেকেন্ডের মধ্যে এটা কিন্তু শেষ, আর কোনো দিন কোথাও কোনো ঝামেলা করবেন এটা। অ আ উপপ্রতি অনুহর ফি যথা। আমাদের প্রশ্নে ছিল হচ্ছে প্রতিবাদ। দেখি প্রতি নামে কিছু আমাদের আছে, এই যে প্রতিবাদ, 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 প্রতিবাদ। তাহলে প্রতিবাদ কোন সমাস হয়ে যাবে? অব্যয়ীভাব সমাস হয়ে যাবে। ঠিক আছে? লাইভটি যারা যে যেখান থেকে দেখছেন আপনারা শেয়ার করে দিবেন, আপনারা শেয়ার করে দিবেন লাইভটি, তাহলে আমরা আপনাদের বন্ধুরাও আমাদের সাথে যুক্ত থাকতে পারে। এবার বলেন তো প্রতিরোধ কোন সমাস হবে? মনে মনে বললেও হবে, কমেন্টে জানিয়ে দিলেও হবে। প্রতিরোধ কোন সমাস হবে? প্রতিবাদ অব্যয়ীভাব বিরুদ্ধবাদ। ইয়েস, এক্স্যাক্টলি। এবার হর দিয়ে যদি একটা উদাহরণ দিই আপনাদের, হর রোজ, হর রোজ, হর রোজ। ভাই অর্থ কিচ্ছু জানার দরকার নেই। হর রোজ মানে হচ্ছে প্রতিদিন। তো হর রোজ মানে কোন সমাস হবে এটা? যে হর দিয়ে শুরু হয়েছে, অ আ উপপ্রতি অনুহর ফি যথা, এটা দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা হয়ে যাবে। তাই আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে অ আ উপপ্রতি অনুহর ফি যথা। এক্স্যাক্টলি মেঘবালিকা, আমাদের লাইভ ক্লাসের টার্গেট হচ্ছে এইটা, যে আমাদের ক্লাস শেষ হতে হতে যেন আপনাদের পড়াটা, ক্লাসের পড়াটা ক্লাসেই হয়ে যায়। ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা থাকবে না। হব নাকি হর হবে? হ্যাঁ, হর, হর, হর। স্যার আমাকে অভয় দিচ্ছেন, ফিরোজ কবির স্যার, আপনাদের সুবিধার্থে, যে আমি আরেকটু হয়তো এক্সটেন্ড করতে পারবো ক্লাসটা, তাহলে সুবিধা হবে আমাদের জন্য এই জিনিসগুলো বোঝা। ঠিক আছে? তারপরেও এতটা সময়ও নিব না ইনশাআল্লাহ। এরপরে আর দুটো কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে কোনো শব্দ দ্বারা যদি অভাব বোঝায়, কোনো শব্দ দ্বারা যদি অভাব বোঝায়, অভাব, অভাব বোঝায়, কারো ভাত নাই, কারো ঘর নাই, কারো বাড়ি নাই, কারো জামা নাই, কারো টাকা নাই, এই অভাবগুলো যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে অব্যয়ভাব সমাস। যেরকম আমি যদি একটা এক্সাম্পল দিই, যে ধরেন হা ভাত, হা ভাত, হা ভাত, হাই, হা মানেই হচ্ছে অভাব। হা মানে কি ভাইয়া? হা মানে হচ্ছে অভাব, অভাব। তাহলে এই শব্দ দ্বারা কি অভাব বোঝাচ্ছে? এখন কিসের অভাব বলেন তো? এই যে ভাত, ভাতের অভাব। হা ভাত মানে ভাতের অভাবই হচ্ছে হা ভাত। তাহলে এই অভাব শব্দটা, এই হা ভাত শব্দটা দ্বারা কি বোঝায়? যে ভাতের অভাব, অন্য কষ্টে যে মানুষটা আছে সেই মানুষটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা সেই মানুষগুলোর প্রতি সদয় হব, সেই মানুষগুলোর প্রতি আমাদের অনুকম্পা থাকবে। ঠিক আছে? তাহলে অভাব বোঝালে। আর একটা প্রশ্ন, এটা আপনাদের জন্য, বলেন তো এবার হা মানে যদি অভাব হয়, হা মানে যদি অভাব হয় তাহলে হা ঘর, হা ঘর, এই হা ঘর
এই শব্দটার কোন সমাস হবে এবং অর্থটা কি হবে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। হা ঘরের ইয়েটা কি হবে? তাহলে আমরা এখন পর্যন্ত হা ভাত, ভাতের অভাব, অব্যয়ভাব সমাস, মেঘবালিকা এক্সিলেন্ট, সুমাইয়া সাদিয়া, অ আ উপপ্রতি, অনুহর ফি যথা, এক্স্যাক্টলি এটার সাথে নতুন করে আরেকটা যুক্ত করলাম যে কোনো একটা শব্দ দ্বারা যদি কোনো অভাব বোঝায় তাহলেও সেটা অব্যয়ভাব সমাস হয়ে যাবে। অভাবের সাথে অব্যয়ভাব সমাসের একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত আছে, ঠিক আছে? তো আর ওয়ান লাস্ট ইনক্লুশন, সেটা হচ্ছে কি, কোনো শব্দের শেষে যদি টে থাকে, শব্দের শেষে টে থাকে, আমি স্ক্রিনশট নেওয়ার সময় দিব, আপনারা একদমই ওয়ারিড হবেন না, ঠিক আছে? শব্দের শেষে যদি টে থাকে, টে শব্দটি থাকে, ঠিক আছে, টে থাকে, তাহলে সেটা হয়ে যাবে অব্যয়ভাব সমাস। আজকের পর থেকে আর কোনো দিন যেন অব্যয়ভাব সমাস নিয়ে কোথাও কোনো কনফিউশন না হয়, সেই ব্যবস্থা আমরা করে ফেলেছি, ঠিক আছে? আপনারাও আশা করছি বুঝে গেছেন। যেরকম আমরা যদি বলি আষ্টে, তাহলে আষ্টে কোন সমাস হবে ভাইয়া? আষ্টে হয়ে যাবে একটা অব্যয়ভাব সমাস। কেন আষ্টে অব্যয়ভাব সমাস হবে? কারণ হচ্ছে শব্দের শেষে টে আছে, শুরুতে আ থাকুক না কেন, আ তো অব্যয় হিসেবে থাকতে হবে। ঘরের অভাব নাকি ভাইয়া? অভাব নাকি বললে তো হবে না, কেন অভাব নাকি বলবেন আমাকে বলেন? আপনি তো এখন নিশ্চিত করে জানেন যে হা অর্থ হচ্ছে অভাব, তাহলে হা অর্থ অভাব, পরের অংশ হচ্ছে ঘর, তাহলে কিসের অভাব হলে হা ঘর হবে আমাকে বলেন? অবশ্যই সেটা ঘরের অভাব। বোঝাতে পেরেছি আমি? যদি এটার শেষ করি, বলেন তো এবার তামাটে শব্দটা, এই যে তামাটে, এই শব্দটা কোন সমাস হবে আমাকে বলেন? আপনারা আমাকে বলেন যে তামাটে কোন সমাস হবে এবং কেন হবে? স্যার শেষ করব? আচ্ছা, ঘরের অভাব অব্যয়ভাব সমাস, এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনারা আমাকে একবার কনক্লুশন করার সময় যদি দেন তাহলে এটা কনক্লুশন করে আমি পরের পার্টে চলে যাচ্ছি। অব্যয়ভাব সমাস চেনার উপায় হচ্ছে তিনটা। কি তিনটা? এবার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি সরে দাঁড়াচ্ছি, কেন আসে না? এই স্যার এটার ইমিডিয়েটলি একটা ব্যবস্থা করেন, আমি জুম আউট ইন আউট করতে খুবই প্যারা খাচ্ছি। হ্যাঁ, না, পোকা না, এই যে আমাদের ফর্মুলা একবার মিলিয়ে নেন। অ আ উপপ্রতি, অনুহর ফি যথা, শব্দের শেষে যদি টে থাকে এবং শব্দ দ্বারা অভাব বোঝায় তাহলে সেটা হয়ে যাবে অব্যয়ভাব। মানে আপনার এই 10 সেকেন্ডের বেশি এই সমাস পড়তে আর মানে এখন তো পার্ট আলাদা হয়ে গেল সমাস, তাহলে এখন 5 প্রকার আপনার উপর থাকলো। তার মধ্যেও তো আমরা ধরেন বহুব্রীহি সমাসটা পড়িয়ে ফেললাম যে কোনো পদেরই মিলবে না। তো এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অভাব অর্থে না শুধু অভাব অর্থে না, যে কোনো ধরনের অভাব যদি বোঝায় তাহলেই সেটা হয়ে যাবে অব্যয়ভাব সমাস। অভাব অর্থে অবশ্যই হাভাত, কিন্তু হাভাত তো আমাদের একটা শব্দ না, শব্দের শেষে টে থাকবে, যেখানে যেখানে শব্দের শেষে টে থাকবে সেটাই হয়ে যাবে একটা অব্যয়ভাব সমাস। প্রতিবিম্ব বলেন তো, প্রতিবিম্ব তাহলে কোন সমাস হবে? প্রতিবিম্ব এইটা কোন সমাস হয়ে যাবে? এইটা এ কি আপনাদের ক্লাস করাইতে আসছে নাকি? প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব কোন সমাস হয়ে যাবে? আপনারা স্যার একটু সরে দাঁড়ালে স্ক্রিনশট নেওয়ার জন্য আমি সরে দাঁড়াইনি। হ্যাঁ, স্ক্রিনশটটা দিয়ে নেন আপনারা, এইটা কাজে লাগবে আমাদের, এইটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন, আমাদের বন্ধুরা সবাই যেন আমাদের এই ক্লাসটা উপভোগ করতে পারে। আশা করছি আপনারা যদি আমাদের এই টেকনিকগুলো ফলো করেন তাহলে পরীক্ষার হলে মানে দেখেন আজকের পর থেকে যদি আপনার কাছে এইটা আসে তাহলে বিদ্যুৎ গতিতে সমাধান হবে না বলেন? এই অব্যয়ভাব থেকে একটা প্রশ্ন সবসময়ই থাকে এবং
দুনিয়াতে এর চেয়ে সহজ আর কিছু নাই, মানে কোনো নিয়ম নাই, কোনো আইন নাই, শুধু আপনাকে একটা দুইটা দিন প্র্যাকটিস করতে হবে। অ আ উপপ্রতি অনুহর ফি যথা, শব্দের শেষে যদি টে থাকে এবং শব্দ দ্বারা যদি অভাব বোঝায়, শেষ। কারো যদি কোনো কোথাও সমস্যা মনে হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেন, আমি আবার বোঝাবো। আর যদি সব ঠিকঠাক থাকে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। ঠিক আছে, মুভিং টু আওয়ার নেক্সট স্লাইড। এই তো হচ্ছে প্রতিবিম্ব। হ্যাঁ, কমেন্টগুলো তারপর স্যার ওকে, সব ঠিকঠাক। আমাদের নতুন যে কারক নির্ণয়, আপনারা ক খ গ দিয়ে শুরু করে দেন আমাদের উত্তর করা, ঠিক আছে? আমি এখনো কারো কমেন্ট পাচ্ছি না। প্রতিবিম্ব, মাঝে মাঝেই মনে হচ্ছে যে আমি ক্লাসটা থেকে একটু পিছিয়ে যাচ্ছি, এই ব্যাপারটা আমি ক্লিয়ার না। ডান ডান, হ্যাঁ স্যার, উপরের লেখাগুলো দেখা যাচ্ছে না, স্ক্রিন একটু নিচে নামালে ভালো হয়। চলে গেছে চলে গেছে চলে গেছে। এবার আপনাকে পরবর্তীতে আরেকবার যাই, বরং উপরের লেখাগুলো দেখা যাচ্ছে না, এরকম কি? ও ও আ উপপ্রত, এই যে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন একটা স্ক্রিনশট নিয়ে নেন। ঠিক আছে, আমরা আগাই। তাহলে আপনারা অ্যান্সার করেন, এই প্রশ্নগুলোর অ্যান্সার শুরু করে দেন। সুন্দর, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ মেঘবালিকা আপনাকে। কেরামত প্রধান সুমন ডান লিখেছেন, ওকে। আমরা সবাই এই যে 30-32 জন মানুষ আমাদের সাথে আছেন, আপনারা সবাই যদি একটু অংশগ্রহণ করেন তাহলে আমি বুঝতে পারি যে আপনি আমার পড়াটা বুঝতে পারছেন। আদারওয়াইজ কি হয়, আমার ভেতরে অনেক দৈন্যতা কাজ করে যে আসলে আমার পড়াটা আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, আমার পড়াটা আপনারা বুঝতে পারছেন কিনা, বা আমার পড়ানোর ধরনে পরিবর্তন আনা প্রয়োজন কিনা আমার এবং আমাদের, সেই জিনিসগুলো আমরা কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে, কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি অহংকারী, তাহলে অহংকারী কর্তৃকারকের দ্বিতীয় তো হচ্ছে না। ক নাম্বার করণকারক, না করণকারক কর্তৃকর্মকরণ। বিভক্তিগুলো লিখেননি মেঘবালিকা। কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি, মূল শব্দটা কি একটু ভেঙে লিখি, অহংকার, তাই না? অহংকারী। আচ্ছা, অহংকারীর সাথে কি যুক্ত হয়ে অহংকারীর হয়েছে বলেন তো? অহংকারের সাথে র যুক্ত হয়েছে, তাই না? তাহলে র যদি বিভক্তি, র এর এটা কোন বিভক্তি হয় সেটা আগে বলেন। র এর আগে বিভক্তিগুলো ক্লিয়ার করি। হ্যাঁ, র এর কোন বিভক্তি হয় বলেন তো? র এর কোন বিভক্তি হয়? কর্তৃকারকের দ্বিতীয়া, শুধু এভাবে লিখলে আমরা বুঝতে পারবো না, ক খ গ দিয়ে লিখতে হবে। র এর কোন বিভক্তি হয় বলেন? র এর কোন বিভক্তি হয়? কমেন্ট পাচ্ছি না কেন? আমি কি, এরকম হলে তো সমস্যা। স্ক্রিনে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। আচ্ছা, র এর আমি তো বলিনি এখনো, এই জন্য হয়তো সমস্যা হচ্ছে আপনাদের। র এর এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, তাই না? ষষ্ঠী বিভক্তি। র এর, যেমন বাদরের নাচ, বলেন তো বাদরের নাচ। তাহলে মূল শব্দ হচ্ছে বাদর বা বাঁদর, তার সাথে যুক্ত হয়েছিল কি? বাদর, এর সাথে যে একার, তারপরে হচ্ছে র। তো একার তো আমরা কোন শব্দতে একার এভাবে লিখতে পারি না, এই একারের ফুল ফর্ম হচ্ছে এই এ। তাহলে এইটা হচ্ছে মূলত এর। তাহলে এর মানে হচ্ছে কোন বিভক্তি বলেন? বাদর এর। এটাই একসাথে লিখলে হয়ে যায় বাদরের। তাহলে
এর কোনো বিভক্তি যদি যুক্ত থাকে সেটা হয়ে যায় ষষ্ঠী বিভক্তি। র এর ষষ্ঠী বিভক্তি। বিভক্তি কি? মূল শব্দের সাথে অতিরিক্ত যেই শব্দ বা শব্দাংশ যুক্ত হয়, মূল শব্দ এর সাথে অতিরিক্ত যে শব্দাংশ যুক্ত হয় সেটা হয়ে যায় হচ্ছে বিভক্তি। কীরকম? যে হচ্ছে আমি মা বাড়ি নেই। কারোকে পরে যাচ্ছি, মা বাড়ি নেই। মা এই শব্দটার সাথে কোনো বিভক্তি যুক্ত হয়েছে কি না। আরেকটা সেন্টেন্স যদি লিখি, আমরা বাক্য যদি লিখি যে মায়ের মতো আপন কেউ নেই, তাহলে বলেন তো প্রথম যে এক নাম্বারে বিভক্তি কি, 2 নম্বরে বিভক্তি কি? 1 নাম্বার মূল শব্দ হচ্ছে মা, এই মায়ের সাথে কি কোনো বিভক্তি যুক্ত আছে? নাই। কোনো বিভক্তি যদি যুক্ত না থাকে তাহলে এই মাটা সাথে কোনো বিভক্তি যুক্ত না থাকার কারণে এটা হয়ে যাবে শূন্য বিভক্তি। বোঝাতে পেরেছি? মায়ের সাথে কোনো বিভক্তি, কোনো শব্দ যুক্ত নেই অতিরিক্ত, মূল শব্দ মা, মায়ের সাথে আর কোনো কিচ্ছু যুক্ত নেই। কোনো কিচ্ছু যুক্ত না থাকার কারণে মায়ের বিভক্তিটা হয়ে যাবে শূন্য বিভক্তি, বা আমরা আরেকটা বলি প্রথমা বিভক্তি। বোঝাতে পেরেছি? এরপর যদি দ্বিতীয় সেন্টেন্সে আমরা আসি, একটু এলোমেলো হয়তো লাগতেছে কারণ আমাদের হচ্ছে ধারাবাহিক টপিক নিয়ে আমরা আলোচনা আজকে করছি না। আজকে আলোচনা করছি আমরা আমাদের কি বলে এটাকে, প্রশ্ন সমাধান, সুগার প্রশ্ন সমাধান। এইবার ছিল কি মা, বলেন তো মায়ের আগে শব্দটা আমরা আরেকবার লিখি, মায়ের। আচ্ছা, মূল শব্দটা ছিল কি মা, তাহলে এর সাথে অতিরিক্ত কি যুক্ত হয়েছে বলেন তো? অতিরিক্ত যুক্ত হয়েছে এর, তাই না? মা এর অতিরিক্ত যুক্ত হয়েছে মায়ের। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝতে আপনাদের একটু অসুবিধা হয় তাহলে আমি আরেকটু সহজ করে লিখি বাক্যটা যদি আরেকটু সহজ করে এইভাবে লিখি তখন বোঝার সুবিধা হবে। আমরা বিভক্তির জন্য আলাদা একটা চমৎকার ক্লাস নিব, তখন আপনাদের এই ডাউটগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমাদের দ্রুত আগাতে হবে। এই তো তাহলে মার এর সাথে মার মতো, তাহলে এর সাথে তখন যুক্ত হয়ে যাচ্ছে র। যেহেতু আমরা একটা বিভক্তি নিয়ে আজকে আলোচনা করেছি, ষষ্ঠী বিভক্তি, আপাতত এই বিভক্তিতেই স্ট্রিক্ট থাকার চেষ্টা করছি। তো এই র যখন যুক্ত হয়েছে আমরা বলেছি কি যে র আর এর কোনো শব্দের সাথে যদি, মূল শব্দের সাথে যদি র এবং এর এই বিভক্তিটা যুক্ত থাকে তখন সেটা হয়ে যাবে ষষ্ঠী বিভক্তি, র এর। আশা করছি এই মা শব্দটার সাথে যখন কোনো বিভক্তি যুক্ত ছিল না তখন শূন্য, মার সাথে যখন র যুক্ত আছে, র বিভক্তি, তখন সেটা হয়ে যাচ্ছে ষষ্ঠী বিভক্তি। আশা করছি আপনারা ষষ্ঠী বিভক্তিটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে কিনা? ক্যারি অন, কেরামত প্রধান ক্যারি অন দেখেছেন। বোরহান আহমেদ আমাদেরকে দেখছেন। বোরহান আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। প্রশ্নটা কোথায় ছিল? উপরে যাওয়া যাচ্ছে না স্যার, মানে এমন স্ট্রিক্ট হয়ে গেছে। অহংকারে পতন ঘটে। তাহলে আমাদের মূল শব্দ ছিল অহংকার, অহংকারের সাথে অহংকারী, আরে আল্লাহ, তাহলে অহংকারীর সাথে এই র যুক্ত হয়েছে। র যুক্ত হওয়ার পরে এটা হয়ে গেছে অহংকারী। তাহলে বিভক্তিগুলো আমরা যদি এটার বলে ফেলি তাহলে এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, র এর যুক্ত থাকার কারণে। এবার ভোজন মানে কি বলেন তো? এখানে আমাকে ছেড়ে ভোজন করা হচ্ছে এই রুমে, আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমার সাথে অন্যায় হচ্ছে। ঠিক আছে, এ রুমে ভোজন হচ্ছে কিন্তু আমি পাচ্ছি না। আমি জানি না আমি ক্লাস শেষ করতে করতে সে তার অংশ পাবো কিনা। তাহলে ভোজনের সাথে যুক্ত হয়েছে কি? একার, তাই না? তো একার তো আমরা এভাবে লিখতে পারি না। একার আমরা এই পূর্ণ ফর্মে লিখলে সেটা হয়ে যায় এ। তার মানে ভোজন যোগ হচ্ছে এ। তাহলে এই এ যদি যুক্ত থাকে কোনো একটা, ক্লিয়ার বুঝেছি, চালিয়ে যান। এ যদি মা শূন্য বিভক্তি, মায়ের ষষ্ঠী বিভক্তি, এক্সিলেন্ট। এই যে আপনারা
এত সুন্দর করে বুঝতে পারেন না, মানে আমি অবাক হয়ে যাই আসলে। আপনারা সব কিছুই জানেন, কিন্তু আপনাদের আমার মনে হয় শুধু একটা প্রপার গাইডলাইন হলে অসাধারণ প্রস্তুতি হবে এক একজনের। সো সেটার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের এই লাইভ ক্লাসগুলোতে কানেক্ট থাকতে হবে। আমাদের স্যাররা অপেক্ষা করছেন, আমি স্যারকে স্যার বেশি ভোজন করলে মন ভালো থাকে, হ্যাঁ স্যাররা ভোজন করতেছেন, আমি দ্রুত শেষ করে যেতে চাই। এরপরে হচ্ছে কারে, কারে এই বিভক্তিটা কে পারবে, এটা পারলে আমি খুবই খুশি হব। বিভক্তিগুলো দেখাচ্ছি আমি শুধুমাত্র, আজকে কারকের বিস্তারিত ক্লাস আমরা নিতে চাই না, জাস্ট বিভক্তিটার হিন্ট দিলাম। কারে 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 বলেন তো, এই কারে এখানে কোন বিভক্তি হবে, কারে কারে কোন বিভক্তি হবে, কারে 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 এখানে কি এরকম আছে যে কার, কার যোগ এ, এইটা কি বিভক্তি এখানকার, আমাকে জানাবেন। কার যোগ, কার যোগ স্যার, এর জন্য ভোজন রাখা হোক। অনিকেত প্রান্তর, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শিওর না যে হচ্ছে আমার জন্য এখনকার এই ভোজন থাকবে কিনা। কেন বঞ্চিত হব ভোজনে, আপনার উদাহরণটা আসলে আপনার জন্য এক্স্যাক্টলি, আমি কেন বঞ্চিত হব ভোজনে, এটার একটা ব্যবস্থা আমার অডিয়েন্সরা নিবে, ঠিক আছে। ভোজনে কেন বঞ্চিত হব, ঠিক তাই হচ্ছে। আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন, এখানে একটু টুইস্ট আছে, হ্যাঁ বিভক্তির এখানে একটু টুইস্ট আছে, আমি এই জিনিসটা ধরিয়ে দিতে চাই। মা বাড়ি আপনার অসম্ভব সুন্দর একটা ব্যাপার, কারণ আমি এখনো কারক পড়াইনি, আপনারা কারকের অ্যান্সার করে যাচ্ছেন, ব্যাপারটা অনিন্দ সুন্দর। সপ্তমী এ এ এ এ কার যোগ এ যুক্ত হয়েছে কি না, এই জায়গাটা নিয়ে আমাদের একটু ডাউট আছে, একটু ডাউট আছে, এটা আমি ক্লিয়ার করব। কা যোগ রে, এইটা কি এইটা, তাহলে এইটা যদি হয় তাহলে একরকম হবে, এইটা একরকম হবে। আসলে এই শব্দটা কিভাবে গঠিত হয়েছে আপনারা এবার একটু চিন্তা করে বলতে হবে। কার যোগে কার এ সপ্তমী, সপ্তমী সবাই সপ্তমী বলার চেষ্টা করছে। আপনারা আরো 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 কমেন্ট চাই, এখানে আরো কমেন্ট চাই। বলেন কিভাবে, কার এ এভাবে গঠিত হয়েছে শব্দটা, নাকি কা যোগ রে কারে, আমি তো দুইভাবে ভেঙে লিখলাম, আসলে কোনটা সঠিক বলেন বলেন দ্রুত। স্যার আমাকে চাপ দিচ্ছে বারবার বাংলা শেষ করার জন্য, এরপর বাংলা কি আর কিছু আছে? হাই হাই, এই বাংলা দিয়ে যদি আমি এত সময় খেয়ে ফেলি তাহলে আমরা কিভাবে যাব? অন্য ভাষায় রূপান্তর 4 নাম্বার আছে। আচ্ছা এগুলো একটু শেষ করে আমরা আবার ওখানে যাব, একটা মিনিট। স্যারদেরকে আমার সুযোগ দিতে হবে। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, কারে যদি আপনি এটা বিভক্তি পুরোপুরি বুঝতে না পারেন তাহলে কার দ্বারা এই শব্দটা গঠিত হয়নি, এটা আমি জাস্ট বলে রাখলাম, হ্যাঁ কার দ্বারা এই বিভক্তিটা গঠিত হয়নি, ওই শব্দটা ওখানে হচ্ছে কা, এই কা এর অর্থ হচ্ছে কোন ব্যক্তি, মানে কোন জন, ঠিক আছে। তাহলে এর সাথে বিভক্তি যুক্ত হয়েছে রে, এই শব্দে এইটাই সঠিক বিভক্তি। এখন রে বিভক্তি কোন বিভক্তি ভাইয়া, এই বিভক্তিটা যদি আমি এখন আপনাকে পড়াতে যাই তাহলে আমি ক্লাসটা স্যারদেরকে সুযোগ দিতে পারবো না, অবশ্যই আমি সেই ক্লাসগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। এখানে আসি ঠোঁট কাটা। ঠোঁট কাটা অর্থ কি? ঠোঁট কাটার দুটো অর্থ আছে, দুইটা অর্থ আছে, আপনারা যে কোনো একটা পিক করলে হবে। একটা হচ্ছে স্পষ্টভাষী, কেউ একজন আপনাকে কোনো একটা ব্যাপারে অফার করতেছে, ধরেন তুমি যাবা কি যাবা না, দেখি কি হয়, এরকম আমরা রাখবো না, আমরা স্পষ্ট করে বলবো না আমি যাব না, না হয় আমি যাব, এরকম। অথবা কোনো অন্যায় কাজের প্রতিবাদ আপনি স্পষ্ট ভাষায় যখন করছেন তখন হয়ে যাচ্ছে ঠোঁট কাটা। আর আরেকটা ঠোঁট কাটার আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে যারা আমাকে বলেন যে আমি নাকি খুবই স্লো কথা বলি, এইবার দেখেন স্পিড উঠে গেছে, 2x স্পিডে আছে, এখনকার ক্লাস শেষ করবো আমি। ঠোঁট কাটার আরেকটা অর্থ হচ্ছে, ভুলে গেলাম বোধ হয়, একটা বলেছি কি স্পষ্টভাষী, আর একটা অর্থ হচ্ছে বেহায়া। বেহায়া, বেহায়া লোক মানে অনেকবার আপনি কাউকে অপমান করে তাড়ায় দিচ্ছেন কিন্তু সে অপমান বোধ করতেছে না, সে আবার এখানে ফিরে আসতেছে, আপনার ওই কথাটা অমান্য করতেছে, তখন আমরা তাকে বলি বেহায়া, হায়ার নেই যার, বেহায়া হায়া নেই যার। একই সাথে আপনারা বলেন তো এই বেহায়া এই শব্দটা, বেহায়া এই শব্দটা কোন সমাস? এটা
আপনারা যদি না পারেন তাহলে আজকের লাইভ ক্লাসটা এখানেই শেষ হয়ে যাবে। বেহায়া কোনো রকম সার্চ করা যাবে না। বেহায়া, বে মানে কি একটা অভাব, তাই না? আর হায়া মানে কি? হায়া মানে হচ্ছে লজ্জা। তাহলে লজ্জার অভাব এটা কোন সমাস আজকে আমরা শিখেছি, তাই না? অ আ উপপ্রতি অনুহার ফি যথা, শব্দ শেষে যদি টে থাকে এবং শব্দ দ্বারা যদি অভাব বোঝায়, তাহলে এই বেহায়া শব্দটা কি হয়ে যাবে আপনারা একটু আমাকে বলেন। বেহায়া, বেহায়া। এখনো রে দ্বিতীয়, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। বিভক্তিটা আমি পড়াইনি, আমরা বিভক্তির জন্য আলাদা স্পেশাল ক্লাস নিয়ে আসবো, কারকের জন্য আলাদা ক্লাস নিয়ে আসবো, তখন ওই পড়াগুলো আমরা ডিটেল আলোচনা করব। বেহায়া কোন সমাস, আমি জাস্ট এই উত্তরটা নিতে চাই। কুয়োর ব্যাং, কুয়োর ব্যাং মানে কি? সীমাবদ্ধ জ্ঞান, মানে যেই মানুষগুলো যার অল্প জ্ঞান আছে সে মনে করে যে আমি যতটুকু জানি এর বাইরে আসলে জানা সম্ভব না। কিন্তু আমাদের বন্ধুরাও যেন আমাদেরকে কুয়োর ব্যাং মনে করতে না পারে, যে তারা যতটুকু জানে ততটুকুই সব কিছু না। আমাদের ক্লাসে তার চেয়েও বেশি ডিসকাশন হয়, খুবই ইফেক্টিভ ক্লাসগুলো হয়। এই জন্য আমাদের বন্ধুরা যেন কুয়োর ব্যাং হয়ে থাকতে না পারে, সেজন্য বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? মুভিং টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। উত্তম মাধ্যম, এটা নিয়ে একদমই কথা বলতে চাই না। উত্তম মাধ্যম হচ্ছে মানে মার দেওয়া, প্রহার করা, ঠিক আছে? আমরা নেক্সটে চলে যাই। অন্য ভাষায় রূপান্তর। অন্য ভাষায় রূপান্তর এটা আপনাদের জন্য রেখে গেলাম। একদম ইংরেজি যখন পড়াবো, ইংরেজি থেকে বাংলায় করব, তখন রূপান্তর হবে। তাহলে আপনারা বলেন এটার অ্যান্সার কি, ঠিক আছে? আকাশ এবং পৃথিবী, আকাশ এবং পৃথিবী, এইটার উত্তর শুধু মুখেই বলে দিই, ক্রন্দশী। ক্রন্দশী। আরেকটা আছে রোদসী। আপনাদের খুবই সুন্দর, অসম্ভব সুন্দর দুইটা শব্দ আমার ভালো লাগে। এই যে একটা হচ্ছে রোদসী, রোদসী, এবং হচ্ছে ক্রন্দশী। রোদসী এবং ক্রন্দশী। বানান টানান একটু ভুল হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা বেহায়া অব্যয়ভাব সমাস, গণধোলাই উত্তম মাধ্যম, ইয়েস এক্স্যাক্টলি। বেহায়া অব্যয়ভাব সমাস, ধুমধাম। হ্যাঁ, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আমরা পড়াগুলোকে একটু আনন্দদায়কভাবে পড়বো, ঠিক আছে? যেভাবে পড়েন আপনি আশেপাশের যে জিনিসপত্রগুলো আপনার কাছে আছে ওই উপকরণগুলোকে ব্যবহার করে আপনি পড়াটাকে একটু প্রাণবন্ত করবেন, তাহলে আশা করছি এই পড়াগুলো খুবই ইফেক্টিভ হবে। অবাক্ষ, জলে নেমে স্নান করা, মানে এই পর্যন্ত, বুক পর্যন্ত জলে নেমে গোসল করতেছি আমি, স্নান করা মানে হচ্ছে গোসল করা, সেটাকে বলা হয় অবাক্ষ স্নান। অবাক্ষ স্নানকে এক কথায় আমরা বলি অবগাহন, ঠিক আছে? এক কথায় বলা হয় অবগাহন, অবগাহন। বুঝতে পেরেছি? ঠিক আছে, মুভিং টু আওয়ার নেক্সট স্লাইড। মে দিবসের তাৎপর্য। মে দিবসের তাৎপর্য 1986-এ আমাদের শ্রমিকরা শিকাগো শহরে 8 ঘন্টা কাজের জন্য আন্দোলন করেছিল এবং সেখানে পুলিশের বাধার বিপরীতে কয়েকজন শহীদ হয়েছে। সেই দিন থেকে আসলে শ্রমিকরা তাদের মর্যাদার যে জায়গা, 8 ঘন্টা একজন শ্রমিক আসলে কতক্ষণ মানে ইফেক্টিভলি কাজ করা যায়, 8 ঘন্টা মানে 12 ঘন্টা 14 ঘন্টা ফ্যাক্টরি মালিকগুলো তাদের নিজস্ব মতামত, নিজস্ব নীতিমালা তৈরি করে তাদেরকে যে যেমন পারে খাটিয়ে নিচ্ছিল। তখন শ্রমিকরা একবারে ক্ষুব্ধ হয়ে আমাদেরকে ওই আন্দোলনটা করে, এবং সেই আন্দোলনের দিনটাই ছিল 1986-এর 1 মে। সেখান থেকে মে দিবসের উৎপত্তি আপনারা জানেন। শ্রমিকরা তাদের অধিকার ফিরে পেয়েছে। এই আমাদের উপরে যেন কোনো খবরদারি কেউ খাটাতে না পারে, আমরা যেন খুব দ্রুত মানে অনেক পড়ালেখা না করে অল্প পড়ে আমরা যেন পরীক্ষায় অ্যান্সার করতে পারি, সেই জন্য আমাদের ক্লাসের যুক্ত থাকতে হবে। এবং আমাদের ক্লাসে যুক্ত থাকলে ওই 8 ঘন্টাও পরিশ্রম করতে হবে না, 8 ঘন্টার কম পরিশ্রম করে দ্রুততার সাথে আমরা পরীক্ষার হলে অ আ উপপ্রতি অনুহর ফি যথা এইভাবে অ্যান্সার করে আসতে পারবো, ঠিক আছে? চলুন আমরা পরের ক্লাসে যাই। আমাদের বাংলা পার্টটা শেষ হয়ে গেল। স্যার আর কি শেষ করবো আজকে? আজকে ইংরেজিতে আর না যায়, আপনি চলে আসেন। আচ্ছা, ঠিক আছে, স্যার আমাকে অ্যালাউ করেছেন আর একটু সামনে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। অনুবাদ, রোদসী, অবগাহন, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। সবাই সঠিক উত্তর দিচ্ছেন। সীমাবদ্ধ জ্ঞান, ধুমধাম। সবার কমেন্ট আমি পড়তে পারিনি এখন পর্যন্ত, আমি কমেন্ট পড়ে যাব, আপনারা কমেন্ট করতে থাকেন। সবার কমেন্ট আমি পড়ব। শাট ডাউন, আমরা ভয়েস চেঞ্জে চলে গেছি। কারণ কি? হঠাৎ ভয়েস চেঞ্জে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমাদের প্রশ্নে ছিল শাট দ্য ডোর। এটা তো অ্যাবসলিউটলি আমার পার্ট, তাই না? যেহেতু আমি আপনাদের ইংরেজি পড়াই, তাহলে এটা আমাকে একটু ভালো করেই সমাধান করে দিতে হবে। দেখেন তো আমাদের পড়ার সাথে কি মিলে? আমরা তো
শাট দ্য ডোর। আমি এই শব্দটা, এই সেন্টেন্সটা বলার চেষ্টা করেছি গত ক্লাসে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কোন একটা সেন্টেন্স কিন্তু এভাবে গঠিত হয়, কিন্তু এই সেন্টেন্সটা কি সাবজেক্ট দ্বারা গঠিত হয়েছে বলেন তো? সাবজেক্টে কে থাকে? রিমেম্বার, সাবজেক্টে থাকে নাউন বা প্রোনাউন। শাট মানে তো বন্ধ করা, এটা তো একটা ভার্ব। তাহলে এখানে কি কোনো নাউন প্রোনাউন দিয়ে শুরু হয়েছে? সবগুলো ক্লাসের সাথে সবগুলো ক্লাস কানেক্টেড। যারা আমাদের প্রিভিয়াস লাইভ ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে পূর্বের ক্লাসগুলো দেখে আসতে হবে। ঠিক আছে, তাহলে না ভাইয়া এইটা তো আপনি ঠিক করেন নাই, কারণ আপনি বলেছেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স সম্পন্ন হয়, কিন্তু এইখানে তো শুরু হয়েছে ভার্ব দ্বারা। তাহলে এইটার কি হবে, কি করব? এটার উপায় হচ্ছে এইখানেও একটা সাবজেক্ট লুকায়িত আছে। এই ইম্পারেটিভ কি বলে, এই সেন্টেন্সগুলোকে কি বলে আপনারা একটু বলেন তো? জোরে কথা বলে তালগোল পেকে যাচ্ছে। এখানে একটা সাবজেক্ট লুকায়িত আছে, ঠিক আছে? সাবজেক্ট লুকায়িত আছে। ইন্নালিল্লাহ, আমার ফোনে 2% চার্জ স্যার, একটু সহযোগিতা লাগবে। দেন, ফোন দেন, এটা বন্ধ হয়ে যাবে। অলরেডি আমাদের অ্যান্সার করে দেওয়া শুরু করেছেন, লেট দ্য ডোর বি শাট। তাহলে অ্যান্সার হবে কি? এই যে এই ইউটা উজ্জ্ব আছে, তার মানে কি? এই যে ইউ হলো সাবজেক্ট, এই হচ্ছে শাট হচ্ছে ভার্ব অবজেক্ট, এটা শাট হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে দ্য ডোর হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা এই ইউটা আমাদের থাকবে না। তো কোনো একটা সেন্টেন্স ভার্ব দ্বারা যখন শুরু হয় তখন সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যা শুরু হয়, প্যাসিভ ভয়েসটা শুরু করি আমরা লেট দ্বারা, ঠিক আছে? তাহলে এই ভার্ব দ্বারা শুরু করতে গেলে আমাদের শুরু করতে হবে লেট দ্বারা। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আতিকুর রহমান। লেট দ্য বি শাটেড, না, লেট দ্য বি শাটেড হচ্ছে না, লেট দ্য ডোর বি শাট। লেট দ্য ডোর বি শাট। শাট কেন হচ্ছে আমাকে একটু আপনারা জানিয়ে দেবেন, ঠিক আছে? শাট কেন হচ্ছে? হ্যাঁ, শাট কেন হচ্ছে? কারণ হচ্ছে ভার্বের এই যে থার্ড ফর্ম যেটা, সেই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। আমি আরেকটা সেন্টেন্স দিই, তাহলে বোঝা যাবে। ক্লোজ দ্য ডোর, একই হয়ে গেল। শাট দ্য ডোর, ক্লোজ দ্য ডোর হোক, এক হোক, সমস্যা। ধরেন বা ক্লোজ দ্য উইন্ডো দিলাম। তাহলে বলেন তো, আগে এইটার সমাধান করি। লেট দ্য ডোর, হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? লেট দ্য, এখানে একটু ট্রিক আছে, আমি বোঝাচ্ছি। লেট দ্য ডোর বি ক্লোজড, CLOSED। লেট দ্য ডোর বি ক্লোজড। লেট দিয়ে কেন শুরু করলাম? কারণ কি? বন্ধ করো, দরজা বন্ধ করো। তাহলে বন্ধ করো দিয়ে শুরু হয়েছে আমাদের ইংরেজি সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে। ভার্ব দিয়ে করে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেইটার ভয়েস চেঞ্জ শুরু হবে লেট দ্বারা। এরপরে আমরা কি করি? অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসি না? তাহলে ভয়েস চেঞ্জের সময় অবজেক্টটা চলে আসে সাবজেক্টে। তাহলে দ্য ডোর এই অবজেক্টটা চলে আসলো সাবজেক্টে। দ্য ডোর, এই অবজেক্টের পর একটা বসবে হচ্ছে বি। লেট অবজেক্ট বি। এই পর্যন্ত কি শিখলাম আমরা? তাহলে লেট যোগ অবজেক্টের পরে আসবে একটা বি, এরপরে হচ্ছে V3 বসবে ভাইয়া। এরপরে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। লেট দ্য ডোর বি ক্লোজড, এটা হয়ে যাবে লেট দ্য ডোর বি ক্লোজড। এবার তাহলে উপরেরটা সমাধান করি। উপরেরটায় একটু ট্রিক কোথায় আছে একটু আমি দেখা দিচ্ছি। তাহলে প্রথমে লেট বসিয়ে নিলাম, লেট বসালাম। এরপরে কি আসবে? অবজেক্ট কোথায় থাকে? শেষে। তাহলে অবজেক্টটা আনি, লেট দ্য ডোর। এরপরে কি হবে? বি বসবে একটা, তাই না? তাহলে এরপর একটা বি বসালাম, লেট দ্য ডোর বি। এরপর হচ্ছে শাট। এই শাট কিন্তু শাটই থেকে যাচ্ছে। কি করেছি আমি? দিস ইজ শাট। লেট দ্য ডোর বি ক্লোজ শাট। SHUT হবে, হ্যাঁ, SHUT শাট। লেট দ্য শাট, তাহলে SHUT V3 শাট। এক্স্যাক্টলি,
ষাটের V3 হচ্ছে 60, SHUT। তাহলে এরকম V3 আছে যাদের কোথায় সমস্যাটা হচ্ছে আমি বলি। এই যে রিড ধরেন সমস্যা যাদের তিনটা ফর্মই হচ্ছে READ রিড, এরকম যখন আসবে আমাদের তখন হচ্ছে একটু ঝামেলা। কীরকম? কারণ কি যে আমার সবগুলোই থাকবে হচ্ছে তিনটা ফর্মে, তাহলে এর V3ও যা, তার মানে এটা যদি হচ্ছে বেস ফর্ম ধরি, এটা হচ্ছে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি যদি বলি এখানে রিড দ্য বুক, তাহলে এইটার একটু ইয়ে করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। রিড দ্য বুক, এইটার দ্রুত অ্যান্সার করেন আপনারা, দ্রুত অ্যান্সার। একটু সরে দাঁড়াই। রিড দ্য বুক এর সন্ধি সমাস নাকি পড়াচ্ছি, আর অ্যান্সার করেন। প্যাসিভ ফর্ম অফ রিড দ্য বুক। কমেন্ট পাচ্ছি না কেন? বাই হোম অলরেডি পরের এটা ডোর, দরজা জানালা। হ্যাঁ, মেঘবালিকা লিখেছে লেট অবজেক্টের সাবজেক্ট, ইয়েস অবজেক্টের সাবজেক্ট, হ্যাঁ অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। সুন্দর করে অ্যান্সার করেছেন। বাই হোম বলেন এটার অ্যান্সার চাই আমি, এটার অ্যান্সার না দিলে এটা ক্লিয়ার হবে না। এটার অ্যান্সার না দিলে এটা ক্লিয়ার হবে না, দ্রুত অ্যান্সার চাই। কি ব্যাপার, অ্যান্সার পাচ্ছি না কেন? তাহলে আমি দেখতে পাই না কেন? লেট দ্য বুক, এই যে রিড এক্সিলেন্ট। তাহলে কনফিউশন, আমরা এখনই সূত্রে বললাম যে হচ্ছে V3 থাকবে। তো রিডের V3টা কি ভাইয়া? রিডের V3 যে রিডই আবার তখন কিন্তু লেট দ্য বুক বি রিডি থেকে যাবে। কিন্তু যে কেন এটা হচ্ছে, কারণ হচ্ছে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম রিড। ঠিক একইভাবে এই যে আমরা 60-এ যদি আসি, আমাদেরকে এইখানেই প্যাচে ফেলবে। আমরা তখন লেখার চেষ্টা করব কি যে 60 তো তাহলে SHUTED এরকম বোধহয় হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু সমস্যা কোথায়? তাহলে যেই ভার্বগুলোর তিনটা ফর্মই একই থাকে সেইগুলো দিয়েই কিন্তু আমাদেরকে ট্র্যাপে ফেলে দিবে। তো আপনি এবং আপনার বন্ধুরা কেউ যেন এই ট্র্যাপে না পড়ে, তার জন্য আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিতে হবে বন্ধুদের সাথে। ক্লাসটার অনেক মিনিট এগিয়ে চলেছে, আপনারা বন্ধুদের সাথে ক্লাস শেয়ার করেন। স্যার আমাকে একটা ব্রেক দেন, আপনার পাঠ শুরু করেন, আমি আরেকবার। অলরেডি ভোজন তো শেষ, আসেন চলে আসেন। হ্যাঁ ইনস্টল দিতে হবে বলতে পাঠাননি আপনি? পাঠান। আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করতেছি। ওকে, তাহলে এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? লেট দ্য বুক রিড, এক্সিলেন্ট অ্যান্সার করে বসে আছি। হ্যাঁ, অনেকে এত ফাস্ট অ্যান্সার করতেছে যে আমার হচ্ছে পড়ানোর সময়ও দিচ্ছে না আমাকে। এক্সিলেন্ট। হ্যাঁ, ইংরেজির বাকি আছে। আসলে খুবই প্রেশারে আছি, কারণ হচ্ছে স্যারদেরকে সময় দিতে পারতেছি না আমি। হ্যাঁ, তাহলে ম্যাথ পার্টটা বাকি থাকুক, আজকে ইংরেজি শেষ করে আমরা শেষ করে দেবো। হু স্পোক ইট, অলরেডি আমি কমেন্ট সেকশন থেকে অ্যান্সার পেয়ে গেছি। হ্যাঁ, আগামীকাল সকালবেলা ক্লাস আছে। আপাতত এটা বলে রাখলাম, ফিরোজ স্যার এসে বাকিটা অ্যানাউন্সমেন্ট আবার দিবেন। স্যারকে বসিয়ে রেখে আমি ক্লাস নিচ্ছি, এটা আপনাদের জন্য বিরক্তিকর, আমার নিজের জন্য বিরক্তিকর। আমি দুঃখ প্রকাশ করছি যে আমি দ্রুত শেষ করতে পারিনি। দ্রুত শেষ না করতে পারলেও কি হবে, আমি তো উপপ্রতি অনুহার ফি যথা শব্দের শেষে টে এবং অভাব বুঝিয়েছি, তাই না? তাহলে এতটুকুই আমার সার্থকতা।
শাট দ্য ডোর এটা হয়ে গেল হু স্পোক ইট, হু থাকলে হয়ে যায় কি বাই হোম, হু থাকলে বাই হোম। এগুলোর জন্য আমি ডিটেল ক্লাস দিব, একবারে ভেঙে ভেঙে প্রতি ওয়ার্ড বোঝা যাবে। আপনারা ওই ক্লাসগুলোতে জয়েন করবেন, লাইভ ক্লাসেই সেগুলো সমাধান হবে ইনশাআল্লাহ। এটার অ্যান্সার কেউ দিচ্ছে না কেন? বাই হোম ইট ওয়াজ স্পোকেন, বাই হোম ইট ওয়াজ স্পোকেন। হু থাকলে বাই হোম হয়ে যাবে। এই স্পিকের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভয়েসের ক্ষেত্রে সবসময় আমাদের V3টা মাথায় রাখতেই হবে। তাহলে এই স্পিকের V3 হয়ে যাবে স্পোকেন, স্পোকেন, আরে কি লিখি, স্পোকেন। এরপরে জাস্ট এই কোয়েশ্চেন মার্ক যুক্ত যেই শব্দগুলো আমরা যেভাবে ভয়েস চেঞ্জটা করি, যে এইটার পরে আমাদের একটা অক্সিলারি ভার্ব নিতে হয়, তাহলে শুরুটা হবে হু থাকলে হয়ে যায় বাই হোম, বাই হোম, বাই হোম। তারপরে কি হবে বলেন তো? এই প্রশ্ন করতে কি লাগে? প্রশ্ন করতে একটা অক্সিলারি ভার্ব লাগে। তাহলে এটা কোন টেন্সে আছে বলেন তো? স্পোকটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সের ভার্ব হচ্ছে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ, আর প্লুরাল ভার্ব হচ্ছে ওয়্যার, তাই না? এই যে কোথায় কি কাজে লাগে কে তা জানে, তাই না? কিন্তু আমাদের জানতে হবে ওয়্যারের পরে কি আমরা ইয়েকে নিব না, ইটকে নিব না? ইটকে নিব, কারণ ইট হচ্ছে এই বাক্যের অবজেক্ট, অবজেক্টটা হয়ে যায় সাবজেক্ট। আচ্ছা বলেন তো ইট সাবজেক্টটা কোন ভার্বকে নিবে, সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব? মনে আছে? আমরা বারবার বলার চেষ্টা করেছি ভার্ব সিঙ্গুলার হলে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। এই যে সেই ব্যবহার এখন আপনাকে জানতে হবে। ওয়্যার হবে নাকি ওয়াজ হবে? বাই হোম ওয়াজ ইট স্পোকেন, বাই হোম ইট ওয়াজ স্পোকেন, না না ইট ওয়াজ স্পোকেন হবে না আসমা আফরোজা আক্তার। বাই হোম, বাই হোম ওয়াজ ইট স্পোকেন, বাই হোম ওয়াজ ইট স্পোকেন। তাহলে আমাদের ইট যেহেতু সাবজেক্ট, তাহলে আমাদের ইট নিবে, ইট একটা সিঙ্গুলার, হি শি ইট এবং কোনো নাম, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। এখানে তো এস বাই এস যুক্ত করার কিছু নেই, তাহলে সিঙ্গুলার ভার্বটা আমাকে নিয়ে নিতে হবে। অলরেডি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। না 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 স্যার, কৃষির পরে ম্যাথটা শেষ করে দেন, ম্যাথটা শেষ করে দিব। আচ্ছা স্যারকে আমি একটা ব্রেক নিয়ে স্যারকে দিব, পরবর্তীতে আমি এসে ম্যাথটা সলভ করব। ওয়াজ ইট, ওয়াজ ইট, এরপরে ভার্বের স্পোকেন, এবং সব শেষে দিতে হবে একটা কোশ্চেন মার্ক। শেষ, আমরা পরের স্লাইডে চলেছে। দ্য হাউস ইজ বিল্ডিং। আচ্ছা ঠিক আছে, ঠিক আপনার আজকে আসতে হবে, না হলে মানবে না স্যার, স্টুডেন্টরা মানবে না। হ্যাঁ স্যার আমাকে সুযোগ দেওয়ার চেষ্টা করতেছে যে আপনি চালিয়ে নেন, কিন্তু আমি চাই অবশ্যই স্যার আমাদের সামনে আসুক। ইট সিঙ্গুলার, ভার্ব নিবে ওয়াজ, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আমি আমার স্টাইলে যদি আপনারা একবার অভ্যস্ত হয়ে যান না, ইংরেজি আসলে কে কোথা থেকে আসতেছে এটা দেখতেও হবে না, আপনি জাস্ট মানে এমনভাবে সমাধান করবেন মনে হচ্ছে যে আপনি প্রো হয়ে গেছেন ইংলিশে। ঠিক আছে, দ্য হাউস ইজ বিল্ডিং, এইখানে ভার্বটা দেওয়া আছে ইজ, কোনো কিছু আন্ডার কনস্ট্রাকশন এরকম যদি বোঝায় যে কোনো কিছু নির্মাণ হচ্ছে, তখন আমাদের একটা ভয়েসের একটা স্ট্রাকচার আছে। দ্য হাউস, আমি সেন্টেন্সটাই লিখি, হাউস ইজ বিং বিল্ট, হাউস ইজ বিং বিল্ট। এটা কেউ অ্যান্সার করেনি কেন এখন পর্যন্ত? ইজ বিং বিল্ড হবে নাকি বিল্ডিং হবে? আমি কমেন্ট চাই। আপনারা অলরেডি তো এই জিনিসগুলো জানেন, তাই না? কেউ কমেন্ট করলো না, আমি দুঃখিত। হাউস ইজ বিং বিল্ডিং হবে নাকি বিল্ড হবে? হাউস ইজ বিং বিল্ড লিখেছে একজন, বিল্ড হবে কি? বিল্ড। আপনারা কমেন্ট করা বন্ধ করে দিলে তো হবে না, কমেন্ট করা বন্ধ করে দিলে হবে না। ঠিক আছে, যাদের ইজ বিং বিল্ড, শাকিল আহমেদ, ইয়েস এক্স্যাক্টলি V3। আমরা বলেছি কি ভয়েসের জন্য আমাদের V3টা খুব সুন্দর করে জানতে হবে। বাই দেম, হ্যাঁ আপনি বাই দেম লাগাতে পারেন, কোনো সমস্যা নেই, কারো দ্বারা নির্মিত হচ্ছে সেটা আমরা লাগাতেই পারি। এই পর্যন্তই। কোথাও বুঝতে অসুবিধা হলে আমরা ইজ বিং বিল্ডিং, এক্সিলেন্ট। এই যে প্রথমবারের মতো আমি সঠিক উত্তর দেখতে পাচ্ছি,
সবাই বিল্ড 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 লিখে যাচ্ছিল, দ্য হাউস ইজ বিং বিল্ডিং। হ্যাঁ, হু যুক্ত আসে নাই ডাক্তার। তাহলে এখন দুইটা উত্তর পেলাম। আসেন এটা নিয়ে আমরা আরেকদিন তর্ক বিতর্ক করবো, ঠিক আছে? এটা আমরা সামনে চলি, কারণ ভয়েস আমার পড়ানো হয়নি। এইটা কিভাবে আসলে গঠিত হয় এই জিনিসটা দেখাতে হবে আমাকে। আদারওয়াইজ আমি ওই বিল্ডিংও নিতে পারবো না, বিল্টও নিতে পারবো না, অথবা দুইটাই নিব, এবং এটা নিয়ে কথা হবে নেক্সট ক্লাসে। থাকুক, এটা ধরেন এই অবস্থায় রেখে গেলাম। চলেন আমরা এরপরে কি আছে আমাদের নেক্সট স্লাইডে, ঠিক আছে? হাই এতগুলো প্রশ্ন এখনও বাকি রয়ে গেছে, কিভাবে আমি পড়াবো আজকে স্যার? ইট রেইন সিন্স মর্নিং। ভাইয়া এই সেন্টেন্সটাতে মনোযোগ আমাকে কনস্ট্যান্টলি ফোর্স করা হচ্ছে, তাড়াতাড়ি শেষ করেন। এটা আমি শেষ করে যাই, জাস্ট অ্যান্সার করে দিই। সিন্স আর ফর যদি কোনো বাক্যে ব্যবহার করা হয় আমরা ওইটা কিন্তু এইভাবে করতে পারি। ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স SINC মর্নিং। তাহলে কি হলো আমাদের একটু পুরো বিগত ক্লাসের সাথে মিলে কিনা? সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে মাঝখানে একটা হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে বলেন তো? হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? তাহলে ইট তো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্বকে নিবে, হ্যাভ ভার্বের সিঙ্গুলার হচ্ছে হ্যাজ, তাহলে সেই বসলো হচ্ছে হ্যাজ। আচ্ছা, হ্যাজ তো হ্যাজের পরে যদি কোনো ভার্ব থাকে সেটা কোন ভার্ব হয়ে যায় বলেন তো? V3 হয়ে যায় না? তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিনটা হচ্ছে বি ভার্বেরই পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তাহলে এই বিন হয়ে যাবে, হ্যাজের পরে হয়ে যাবে বিন, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আপাতত এই অ্যান্সারটা বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, আমরা যদি ভয়েস থেকে কোনো প্রশ্ন বুঝতে না পারি সেটা নিয়েও আমাদের কোনো আপত্তি নেই, কারণ হচ্ছে আমরা সেই পড়াটা এখনও আপনাদেরকে ওই অর্থে পড়াতে পারিনি। আমি একবারে ভেঙে চুরিয়ে পড়িয়ে তারপরেই আপনাদের প্রশ্নগুলো করতে চাই। চলুন মুভিং টু আওয়ার নেক্সট ক্লাস। যারা বুঝতে পেরেছেন তারা বুঝে গেছেন, আর যারা বুঝেননি কোনো সমস্যা নেই। দ্য ম্যান ডিলস ইন রাইস, এটা একটা প্রিপোজিশন থেকে আসা প্রশ্ন। ডিলস দিয়ে আমাদের দুটো প্রশ্ন পরীক্ষায় বারবার আসে, একটা হচ্ছে ডিল কি ব্যাপার এরকম হয়ে যায় কেন? ডিল ইন বা ডিলস ইন, আর একটা হচ্ছে ডিল বা ডিলস, দুটোই হয় উইথ। এই দুইটা প্রশ্ন আমাদের বারবার পরীক্ষায় আসবে। একটা জিনিস শুধু মনে রাখবেন, জীবনে দুইটা জিনিস মনে রাখবেন, তার মধ্যে একটা মনে রাখবেন হচ্ছে এই ইন যখন থাকবে, এই ইন থাকার মানে হচ্ছে কোনো কিছুর ব্যবসা করা, একজন বিজনেসম্যান। তাহলে দেখেন তো এই রাইস, তাহলে ডিলস ইন রাইস মানে কি? ওই দ্য ম্যান ডিলস ইন রাইস মানে মানুষটা হচ্ছে এই চালের ব্যবসা করে, ঠিক আছে? ডিল ইন। আর ডিল উইথ মানে হচ্ছে কারোর সাথে কোনো আচরণ করা, সে তার কাস্টমারের সাথে ভালো আচরণ করে। ডিলস উইথ হিজ কাস্টমার ভেরি নাইসলি বা ভেরি ওয়েল ম্যানার্ড, ঠিক আছে? তাহলে ডিল উইথ হচ্ছে কারোর সাথে কোনো আচরণ করা। আরেকটা অর্থ আছে যে আমি ব্যাপারটা ডিল করব, আমরা বলি না আমি ডিল করতেছি। কোনো সমস্যার মোকাবেলা যখন করা হয় তখনও উইথ হয়ে যায়, ডিল উইথ। কিন্তু যদি ইন বোঝায়, ডিলের সাথে ইন থাকে, তাহলে সেটা হয়ে যায় ব্যবসা করা। তাহলে আমরা কিভাবে বুঝবো জিনিসটা? এই সেন্টেন্সটার পরে দেখবো। এই যে ধান, চাল, পাট, গম, ভুট্টা, আমাদের ইক্ষু গবেষণা সুগার ক্রপের আমরা প্রশ্ন যেহেতু সমাধান করতেছি, তাহলে এখানে ধরেন সুগারের বিজনেস আমরা করতে পারি রাইসের না বদলে, ঠিক আছে? তাহলে এই পরের অংশ দেখে আমরা বুঝতে পারবো যে আমরা হচ্ছে কারোর সাথে কোনো ব্যবহার করব কিনা, মানে আমাদের ম্যানার বা আচরণটা বোঝাবো কিনা, আমরা কোনো সমস্যার মোকাবিলা করছি কিনা, বা আমরা কোনো ব্যবসা করছি কিনা। তাহলে ব্যবসার মধ্যে বরকত আছে, ব্যবসার মধ্যে ঢুকে যেতে হবে, ব্যবসার মধ্যে আছে হচ্ছে ইন, ঠিক আছে? তাহলে ইন মানে হচ্ছে ব্যবসা, ইন হলো ব্যবসা, আর হচ্ছে ইন বাদে উইথ। ব্যবসা বুঝে গেলে আপনারা জাস্ট এটা সমাধান করতে যে দেখবেন যে ডিলের পরে আছে ইন নাকি উইথ। যদি ইন থাকে ব্যবসা,
আর ব্যবসা যদি বোঝা যায় তাহলে ইন বসাতে হবে, আর ব্যবসা যদি না বোঝা যায় তাহলে উইথ বসাতে হবে। তাহলে ডিলের সাথে হয় ইন এবং উইথ। আশা করছি এটা সবাই বুঝে গেছেন। আমরা নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। ব্রট, হি ব্রট আমব্রেলা, হি ব্রট আমব্রেলা, এটা এসেছে, আমরা পরিষ্কার বলেছি আর্টিকেল থেকে এসেছে, আর্টিকেল থেকে এসেছে। তো আমরা একদম সিম্পল হিসাব জানি কি, আমরা জানি যে কোনো একটা শব্দ যদি শুরু হয় ভাওয়েল দ্বারা, তার আগে বসে হচ্ছে অ্যান। কোনো একটা শব্দ যদি শুরু হয় কনসোনেন্ট দ্বারা, তার আগে বসে হচ্ছে এ। তাহলে এখানে আমব্রেলা, আমব্রেলার আগে বসবে হচ্ছে নিঃসন্দেহে একটা অ্যান। কিন্তু এক্সেপশন, একটা এক্সেপশন আছে। উচ্চারণ যদি কনসোনেন্ট থাকার পরেও বা সরি ভাওয়েল থাকার পরেও উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ওয়া এর ইউ অথবা ওয়া এর মতো হয়, বোঝাতে পারেনি, ইউ উচ্চারণ যদি ইউ হয় বা ওয়া এর মতো হয়, তখন ভাওয়েল থাকা সত্ত্বেও তার আগে অ্যান এ বসে যাবে। কীরকম? হি ইজ আ ড্যাশ, আরে দিয়ে দিলাম কেন, হি ইজ এ, ধরেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, বা আরো সহজ করে বলি আমি, দিস ইজ ড্যাশ ইউনিভার্সিটি। তাহলে বলেন তো এখানে এ বসবে নাকি অ্যান বসবে? যখন আমরা ইউনিভার্সিটি উচ্চারণটা করতেছি, ইউনিভার্সিটির আগে কিন্তু বসেছে হচ্ছে ইউ, কিন্তু উচ্চারণটা কার মতো বলেন তো? কনসোনেন্ট ভাওয়েলটার উচ্চারণ হয়েছে ইউ এর মতো, তাই না? এখানেও ইউ ছিল, আমব্রেলাতেও ছিল ইউ, কিন্তু উচ্চারণ কি ইউমব্রেলা হয়েছে? না। ইউ আছে? না। উচ্চারণে কি ওয়া আছে? না। তাহলে ওয়া এবং ইউ যদি না থাকে উচ্চারণে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে এন। এবং ভাওয়েল থাকার পরেও যদি উচ্চারণটা হয় ওয়া অথবা ইউ এর মতো, তাহলে সেটা হয়ে যাবে কনসোনেন্ট। আমি আরেকটা এক্সাম্পল দিই, আপনারা বুঝতে পারবেন। আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, ইউআইইডি, ওয়ান আইড ম্যান, মানে আমি একটা একচোখা মানুষকে দেখলাম। তাহলে বলেন তো এর ওয়ান আইড এর আগে এ বসবে নাকি অ্যান বসবে? এটা আপনারা বসালে আমি বুঝে যাব যে দিস ইজ আ ইউনিভার্সিটি, এক্সেলেন্ট। ইউনিভার্সিটি কেন হচ্ছে? কারণ হচ্ছে যদিও ইউ দিয়ে শুরু হয়েছে, একটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, কিন্তু তার উচ্চারণটা ইউ অথবা ওয়া এর মতো হওয়ার কারণে সেখানে এ বসবে। বলেন তো আই স আ ওয়ান আইড ম্যান, একটা একচোখা মানুষকে আমি দেখলাম, এইখানে কি বসবে এটা বুঝে গেলেই আমাদের কাজ শেষ। ইউনিভার্সিটি, আমি উত্তর চাই। অ্যান অনেস্ট ম্যান, হ্যাঁ, এটা আরেকটা নিয়ম। ওয়ান আইড ম্যান, এক্সিলেন্ট। হুসেইন আহমেদ, এমডি শাকিল, আর তারপরে হচ্ছে হুসেইন আহমেদ, মেঘবালিকা, নাহিদা আক্তার, এমডি রবিউল ইসলাম, শাকিল ইসলাম, ফয়সাল শুভ এন এ আছেন, মেঘবালিকা ডিল উইথ আচরণ করা, ডিল ইন ব্যবসা করা। আমি অনেকগুলো কমেন্ট অলরেডি মিস করে ফেলেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই স আ ওয়ান আইড ম্যান, ইয়েস এক্স্যাক্টলি, আই স আ ওয়ান আইড ম্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমার এই পর্যন্তই ছিল। আর কি ছিল? ও নো, আরও স্যার শেষ হয় না তো। আচ্ছা, এবার এসেছে ন্যারেশন থেকে। হি সেইড টু মি, হুরা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা ম্যাচটি জিতেছি। তাহলে হি সেইড টু মি, সেইড থাকলে এবং কিভাবে বলেছে? হুররা, খুব হুররে, এই ম্যাচটা আমরা জিতে গেছি। এখানে আমরা একটু থামাতে চাই যে ধরেন আমাদের অবস্থা কীরকম, ধরেন আমরা ধরে রাখছিলাম আজকে সকালে আপনারা কি ঘুম থেকে উঠে দেখবেন যে বাংলাদেশ 54 রানে অল আউট হয়ে যাবে আবার নতুন করে, তাই না? কিন্তু আপনাদের এই স্বপ্ন কিন্তু পূরণ হয়নি। কারণ হচ্ছে আমাদের ব্যাটাররা মিচেল স্টার্ক, তারপরে হচ্ছে প্যাট কামিন্স, হ্যাজেলউডকে যেভাবে সামাল দিয়েছে, সত্যি অসাধারণ। তানজিদ তামিম অনবদ্য যে সেঞ্চুরিটা করলেন, সেটা দেখে আমরা বলতেই পারি হুররা, উই হ্যাভ ওয়ান দ্য গেম, উই ডোন্ট কেয়ার হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ। বাট বাংলাদেশ যে সাহসিকতাটা দেখিয়েছে, সেটা সত্যিই গর্বের, সেটা সত্যিই মর্যাদার।
আমরা অস্ট্রেলিয়ার সাথে যেভাবে লড়াই করেছি অসাধারণ। হাসান মাহমুদের পর তানজিদ তামিম এবং সবশেষে আবারও হাসান মাহমুদ যে ব্যাটিংটা দেখেছে একদম অনবদ্য, মানে খুবই গর্ববোধ হচ্ছে আমার ক্রিকেট দেখার ক্যারিয়ারে। এটা একটা স্বপ্নের মতো বাংলাদেশের দিন ছিল। সো এই ম্যাচটা যদি আমরা জিতি অবশ্যই বলবো যে হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম। ঠিক আছে, তো পড়ার বাইরেও একটু আমরা খেলাধুলো নিয়ে কথা বললাম। এক্সক্লেমেটরি সেন্টেন্স না 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 ভাইয়া, ন্যারেশন করতে হবে। ওই যে বলে দেওয়া আছে উপরে ন্যারেশন সেন্টেন্স কোনটা এটা বলা হয়নি, ন্যারেশন বলা হয়েছে। I saw a one-eyed man. My father gave me a one-tuck. Yes, exactly. Oniket Prantur, excellent. He exclaimed with joy. Exactly. আতিকুর রহমান স্যার করেছেন। আমরা এটা কি দুঃখ নিয়ে বলছি, হ্যাঁ আরে আমরা ম্যাচটা জিতে গেলাম, এভাবে কি বলি না? হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম। তাহলে এটা কি অনেক এনার্জি নিয়ে বলতেছি না, অনেক জয় নিয়ে বলতেছি না? এই যে আমার ফিরোজ স্যার কিন্তু আমাকে আজকে খুব মানে এটা কি বলবো স্লেজিং করেছে। স্যার বলতেছে অল আউট হলো। আমি তো সকাল 6:30 অ্যালার্ম দিয়ে রাখছিলাম, একটু রাত্রে ঘুমাতে দেরি হয়েছে। স্যার আমাকে সারাদিন এইভাবে স্লেজিং করে গেছে। কিন্তু আপনারা এর পদক্ষেপ নেবেন। আমাদের বাংলাদেশের খেলা নিয়ে আমরা অনেকটা বিরক্ত, এটাও ঠিক আছে, কিন্তু এই ম্যাচটা পার্টিকুলারলি এই ম্যাচটা যে কামব্যাকটা দেখাচ্ছে জাস্ট হুররা। ঠিক আছে, তো এই কথাটা আমরা এক্সক্লেমড উইথ জয়, আমরা জয় নিয়ে বলি, আনন্দ নিয়ে বলি, এই জন্য এক্সক্লেমড উইথ জয় হবে। তারপরে হবে কি যে এই সাবজেক্টটা হয়ে যাবে ন্যারেশন। আসলে না পড়িয়ে আমাদের এভাবে ব্যাখ্যা করতে আসলে আপনাদের একটু অসুবিধা হবে, আমি সেই ব্যাপারটা বুঝি, কিন্তু যেহেতু আমরা কোয়েশ্চেন সলভ করতেছি সেহেতু আমাদেরকে এটা করতেই হবে। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড বিন ওয়ান দ্য গেম। হ্যাডের পরে হচ্ছে দে হ্যাডের পরে বিন হবে না এখানে, কারণ হচ্ছে দে হ্যাড ওয়ান দ্য গেম, বিন আসবে না আপু। দে হ্যাডের পরেই তো এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাই না? ওন আছে, সে কারণে বিন আর হবে না। আমি কমেন্ট দেখে অ্যান্সার করার চেষ্টা করতেছি। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য গেম। এক্স্যাক্টলি আফরোজা আক্তার, দে হ্যাড ওয়ান দ্য গেম। তাহলে এটা কি আমার লিখে দেওয়ার দরকার আছে? লিখে দিই, হ্যাঁ, হি এক্সক্লেমড উইথ জয়। আচ্ছা, কমেন্ট সেকশনে আপনারা একটু দেখে নেন না, সঠিক উত্তর অনেকে দিয়ে দিচ্ছে। আমরা ক্লাসটা শেষ করি। হ্যাঁ, নাফিস সেড টু রোমেলকে বলল গো আওয়ে। আমি এটার কিন্তু অ্যান্সার এখনও পাইনি। নাফিস অর্ডার, ইয়েস এক্স্যাক্টলি, নাফিস গো আওয়ে। আমি যখন বলতেছি নাফিসকে কি বলতেছে, এই নাফিস অর্ডার করতেছে না, এটা করো। এই কাউকে অর্ডার দেয়া, যখন কাউকে কোনো কাজ করতে বলা হয়, আমাদের টিচাররা আমাদেরকে অর্ডার দেন, আমাদের বাবা মারা আমাদের অর্ডার দেন, কখনো অর্ডার দেন, কখনো অ্যাডভাইস দেন। তো চলে যাওয়ার জন্য বলা হচ্ছে, এখানে কোনো অ্যাডভাইস দেওয়া হয়নি, সে কারণে এইটা হয়ে যাবে। সাইদ স্যারকে স্লেজিংয়ের তীব্র প্রতিবাদ জানাই। ফিরোজ স্যার এটা কিন্তু একদমই ঠিক করেন। ইয়েস এক্স্যাক্টলি, বাই চান্স আই এম ভেরি হোপফুল অ্যাবাউট দিস গেম, অ্যাবাউট দিস ম্যাচ, দ্য ওয়ে আওয়ার টাইগার্স হ্যাভ কাম ব্যাক, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমি অবশ্যই প্রত্যাশা করি যে এই ম্যাচটা আমরা জিতবো। ইনকেস নাও জিততে পারি, কিন্তু যে করেজটা, যে সাহসিকতাটা দেখেছে, তাতে ফিরোজ স্যারদের মতো যারা আমাদের বাংলাদেশের হেটার আছেন তাদেরকে আমরা এই জবাবটা দিতেই পারি, তাই না? চলেন, তাহলে অর্ডার হবে। হ্যাঁ, এই যে কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেওয়া আছে অলরেডি। নাফিস অর্ডার রোমেল টু গো আওয়ে। হ্যাঁ, এটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আমি ফ্লোরটা ছেড়ে দিতে চাই। স্যার আসেন, ম্যাথটা পরে যদি সময় হয় আমি আবার ম্যাথটা সমাধান করব। ন্যারেশন নিয়ে আমি চাপ দিলাম না আপনাদের। কেন দিলাম না? কারণ ন্যারেশন আমি পড়াইনি। যেহেতু আমি এই পার্টটা, আমি ইংরেজিটা নিব আপনাদের পুরো জার্নি জুড়ে, যেহেতু আমি ন্যারেশনটা পড়াইনি, আসলে ন্যারেশন দিয়ে আপনাদের চাপ দিতে চাই না। স্যারকে ফ্লোর ছেড়ে দিতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। এবার আপনাদের সবার প্রিয় ফিরোজ স্যার চলে আসে। থ্যাংক ইউ স্যার। আপনারা এতক্ষণ অসাধারণ একটি ক্লাস উপভোগ করলেন। আমরা আসলে চেষ্টা করেছিলাম যে আজকে মানে পুরো প্রশ্নটা আমরা সলভ করব। আমরা চেষ্টা করেছিলাম যে 2-3 জনে পুরো প্রশ্নটা পার্ট বাই পার্ট শেষ করব, কিন্তু স্যার হচ্ছে এত বেশি ব্যাখ্যা, এত বেশি বোঝানো, আপনাদেরকে বোঝাতে গিয়ে মোটামুটি অনেক সময় নষ্ট করে ফেলেছে। আমাদের ওইদিকে ক্যামেরা ব্যাকআপের চার্জও শেষের দিকে। তো আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ এবং চিরকৃতজ্ঞ যে আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। তাহলে আমরা বাকি যে অংশটা স্যার কলমটা কই, স্যার কলমটা দেন। আমাদের বাকি যে অংশটা
হচ্ছে জিকে, গণিত আর আছে জিকে, গণিত এবং কৃষি। বাকি অংশটা আমরা আগামীকাল সকাল 8টা থেকে শুরু করব। আশা করব আপনারা আজকে যেভাবে আমাদের সঙ্গে ছিলেন আগামীকাল সকাল 8টা আমাদের সঙ্গেই থাকবেন। আর আমরা আসলে আজকে মানে কি বলবো, আমরা তারপর আন্তরিকভাবে দুঃখিত। আমরা আসলে চেষ্টা করেছিলাম যে আমরা আজকে যেন প্রশ্নটা শেষ করতে পারি সলভ করা, কিন্তু আমাদের স্যার আসলে আপনাদেরকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুন্দর করে বোঝাতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলছে। এজন্য ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল সকাল 8টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার স্যার আচ্ছা আমার স্যার ওটা আটকাই দিছে, আপনি একটু জানান যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। মেঘবালিকা লিখেছে সুন্দর ক্লাস, ধন্যবাদ স্যার, ধন্যবাদ মেঘবালিকা। দেখা হচ্ছে আগামীকাল সকাল 8টায়। স্যার যাবো স্যার। আপনারা আরও কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কষ্ট করে জানাবেন। রাকিব হাসান বলেছে নাইস ক্লাস, ধন্যবাদ ভাইয়া আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এই প্রশ্নের বাকি অংশ আগামীকাল সকাল 8টায় সলভ করার চেষ্টা করব। এরপরে মেঘবালিকা লিখেছে ভাইয়া ক্লাসটা নিন, ক্লাস বড় হোক, সলভ ক্লাস তো। আপু দেখেন আসলে আমরা ক্লাসটা নেওয়ার জন্যই চাইছিলাম, কিন্তু আমাদের ক্যামেরা ব্যাকআপ চার্জ শেষের দিকে। তো আমরা চেষ্টা করব যে পরবর্তী যে বেশি পরিমাণ ব্যাকআপ নিয়ে আপনাদের সামনে আসার জন্য। তো আজকে আমাদেরকে বিদায় নিতে হবে আপু, আজকে আমাদের অবশ্যই আমরা বিদায় দিতে হবে। হোসেন আহমদ লিখেছে ধন্যবাদ ভাই। তাহলে আমাদের ক্লাস এখন পর্যন্ত এখানে শেষ। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল সকাল 8টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শেষ করেন।